আচ্ছা, আজকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সেকেন্ড ডে। প্রথম দিন আমরা ম্যাগনেটিক ফিল্ডের ইন্ট্রোডাকশন পড়েছিলাম, যাতে বেশ কিছু প্রবলেম সবার মাথায় এসেছে এবং প্রবলেমটা আসাই স্বাভাবিক। তো সমস্ত প্রবলেমের অ্যান্সার যে আজকে বলা যাবে সেটা সম্ভব নয়, কারণ ম্যাগনেটিক ফিল্ড এমন একটা জায়গা যেটা পুরোটা না হলে কনসেপ্ট একদিনে ক্লিয়ার হবে না, কারণ এর ম্যাক্সিমাম কনসেপ্ট স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা আছে। সুতরাং সেটা ক্লাস 12-এর স্টুডেন্টদের বোঝানো একটু কঠিন, ওই জন্যে 100% কনসেপ্ট এই জায়গা থেকে ক্লিয়ার হবে না। তবে হ্যাঁ, ক্লাস 12-এর যেটুকু আছে সিলেবাসে সেটা কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম আগের দিন, বেশ কিছু ফেনোমেনা আমরা অবজার্ভ করলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কী কী ধরনের ঘটনা ঘটছে। প্রথমে দেখলাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, কারেন্ট যাচ্ছে তার মধ্যে। তো আবারও বলছি, দিস ইজ নিউট্রাল। তো এই নিউট্রাল ওয়্যারের সামনে একটা চার্জ পার্টিকেলকে যখন আমরা বসিয়ে রাখছি, তখন তার কোনো রকম ডিফ্লেকশন বা ডেভিয়েশন কিছুই লক্ষ্য করছি না। মানে সে রেস্ট অবস্থায় ছিল, সে এখনও রেস্ট অবস্থায় আছে। এইটাই তার এইটাই সেই রেস্ট অবস্থাতেই সে থেকে যাচ্ছে, কোনো তার গতির পরিবর্তন নেই। আমরা এই কনক্লুশনে এসেছিলাম যে এই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড তাহলে নেই। যদি থাকে কোনো বাই ডিফল্ট ডিউ টু সাম সারফেস ডেন্সিটি অফ চার্জ, তো সেইটা ভেরি স্মল, দিস ইজ নেগলিজেবল। তো যাই হোক, তো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো, আমরা এটা কনক্লুশনে এসেছিলাম, বিকজ ফোর্স অন ইট ইজ জিরো। কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় একটা চার্জের জন্য, চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আর ইলেকট্রিক ফিল্ড এক্সপিরিয়েন্স করে আর একটা চার্জ। সে রেস্ট হতে পারে বা মুভ করতে পারে, যাই করুক না কেন। তো মোবাইলে পড়ে যাবে ভাবলো। তো সে রেস্ট হতে পারে বা মুভ করতে পারে। ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে সে অবশ্যই ফোর্স অনুভব করবে। এবং যেটা সবথেকে অবজার্ভ করি আমরা, সেটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই ফোর্স। এই ফেনোমেনা আমরা সবসময় অবজার্ভ করে থাকি ডেলি লাইফে। তাহলে এখানে চার্জ আছে, সে রেস্টে আছে বা ছুটুক, ইলেকট্রিক ফিল্ড যদি এই জায়গায় থাকে তাহলে তার উপর কিন্তু বল কাজ করবেই, এবং যেদিকে ইলেকট্রিক ফিল্ড সে সেই দিকে ছুটে চলে যাবে। কিন্তু এরকম কিছুই ঘটনা ঘটেনি, সুতরাং ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য ওয়্যার ইজ জিরো, চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এই কনক্লুশনে এসেছিলাম। এইবার আমরা কী করলাম, এবার চার্জ পার্টিকেলকে আমরা ভি ভেলোসিটি দিয়ে ছুটিয়ে দিলাম যে কোনো দিকে ছুটিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে তার উপর একটা এই দিক বরাবর একটা বল তার ওপর কাজ করছে। তার মানে চার্জের এই ভেলোসিটিটাকে কেউ যেন এই দিকে টানছে, এই দিক বরাবর। তো এই দিক বরাবর একটা ফোর্স তার উপর কাজ করছে, যার জন্য তার এই ভেলোসিটিটা এই দিক বরাবর বেঁকে যাচ্ছে আস্তে আস্তে। এবং যখন পার্টিকেল চার্জ এখান থেকে এখানে, তখন তার ভেলোসিটিটা এই দিক বরাবর। যখন পার্টিকেল এখানে, তখন তার ভেলোসিটি এই দিক বরাবর। তার মানে তার ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার একটা ফোর্স কাজ করছে। দিস ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ইটস ভেলোসিটি। তো এইটা থেকে একটা কনক্লুশনে আসা গেল প্রথমে, যে তাহলে এই যে ফোর্স তাকে যে টানছে, সেটা ইলেকট্রিক ফিল্ড নয়। ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো, চার্জ ছুটতে শুরু করেছে, তাহলে এখনও সোর্স একই আছে, সো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্টিল জিরো। তাহলে কে টানছে? তো বলা হলো যে টানছে সে ম্যাগনেটিক ফিল্ড টানছে এখানে। তা আমি যদি বলি যে তাহলে তার গতি যদি এই দিক বরাবরই বেঁকে যায়, তাহলে এইটাই ম্যাগনেটিক ফিল্ডের দিক। যদি আমি এরকম অ্যাজামশন আমরা আইডিয়া করি যে চার্জ এদিকে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এটা চার্জ পার্টিকেল আছে, চার্জ পার্টিকেলের ভেলোসিটি আপওয়ার্ড, চার্জ পার্টিকেল এইদিকে ফোর্স অনুভব করছে, তাহলে এইটাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আমি যদি এরকম বলতাম, তাহলে এই ওয়্যারের চারপাশে এখানেও ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, এখানেও এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পেতাম। এখান থেকে এইদিকে, মানে এই যে ওয়্যারটা আমরা আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। এবার এটা এই ম্যাগনেটিক ফিল্ড যে এইদিকে ভেতর দিকে ঢুকছে, এটা যদি এই ধার থেকে আমরা দেখি, তাহলে কেমন হবে? এরকম একটা ওয়্যার, ম্যাগনেটিক ফিল্ড সবাই এরকমভাবে ঢুকছে। সাপোজ কারেন্ট ওপর দিকে আছে, তো ম্যাগনেটিক ফিল্ড সাপোজ ভেতর দিকে এদিকে ঢুকছে। আর কারেন্ট যদি এটা দেখি আমরা যে কারেন্টটাকে উল্টো দিকে কারেন্ট যায়, তাহলে আবার এর ডেভিয়েশন উল্টো হবে, ওই দিক বরাবর সে ছুটে যাবে। তার মানে বুঝতে পারছি ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা, সেই ফোর্সটার ডিরেকশন পাল্টে গেছে, ফোর্সটা ওই দিকে ঠেলছে এখন। অবজার্ভ ফেনোমেনা। যদি আমরা বলি যে কারেন্ট আছে এখানে, কারেন্টটা নিচের দিকে করলাম, আমি -I করলাম, তাহলে এই চার্জ পার্টিকেলকে আবার যদি ওই দিক বরাবর ছুটে দিই, তাহলে তাকে ওই দিক বরাবর কেউ ঠেলছে, দিয়ে তাকে ওই দিক বরাবর কেউ ঠেলে দিচ্ছে, মানে তার ভেলোসিটি ওই দিক বরাবর বেঁকে যাচ্ছে। তাহলে আমরা কী বলবো যে এখন ম্যাগনেটিক ফিল্ড এইরকম যদি আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড,
তার মানে এটাকেও যদি আমরা টপ ভিউ দেখি, মাথার উপর থেকে যদি দেখি, তাহলে এটা সে এরকম একটা বিন্দু যেটা ক্রস, মানে ভেতরে ঢুকছে কারেন্টটা, তো এটা ক্রস, এইখান থেকে চোখ রেখেছি আমরা, তো ম্যাগনেটিক ফিল্ড গিয়ে সব বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এরকম। কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সব ভেতর দিকে ঢুকছে, এইটাকে আমরা নিতে পারলাম না, এই ডিরেকশন ইজ নট টেকেন। কেন এই ডিরেকশানটা নিলাম না? কারণ আমরা আগের দিন এটা নিয়ে অনেক চর্চা করেছি যে যদি এইটা যদি কারেন্ট প্লাস আই হয় ওপর দিকে, এইটা যদি কারেন্ট মাইনাস আই হয়, তো ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে আমরা কারেন্টের পোলারিটি চেঞ্জ করতে পারি। কিন্তু ব্যাটারি পোলারিটি চেঞ্জ না করেও আমি তারটাকে ঘুরিয়ে দিতে পারি এইভাবে। তাহলে এই তারটাকে যদি আমরা রোটেট করাই বা ঘুরিয়ে দিই, কোন মুহূর্তে ভেতরেরকার ম্যাগনেটিক ফিল্ডগুলো বাইরের দিকে হয়ে যাবে, কোন মুহূর্তে? এটা একটা তার আছে, ম্যাগনেটিক ফিল্ড সব বাইরের দিকে, তাহলে তুমি যখন তারটাকে ঘোরাচ্ছ তখনও বাইরের দিকে, এখনও বাইরের দিকে, এখনও বাইরের দিকে, এখনও বাইরের দিকে, এখনও বাইরের দিকে, সবসময় বাইরের দিকে। কোন মুহূর্তে তারা ভিতরে ঢুকবে? কিন্তু এখন থিওরি বলছে যে যদি প্লাস আই থেকে মাইনাস আই করে দিই, ম্যাগনেটিক ফিল্ডগুলো ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড হয়ে যাওয়ার কথা, কারণ তার ডিফ্লেকশন দেখতে পাচ্ছি অন্যরকম, কখনো এই দিকে কখনো ওই দিকে। সুতরাং ম্যাগনেটিক ফিল্ডে এইরকম দিক হবে না, সব ভেতর দিকে ঢুকছে এরকম হবে না। ম্যাগনেটিক ফিল্ডের ওয়ান অ্যান্ড অনলি পসিবল ডিরেকশন যেটা নিয়ে আমরা আগের দিন প্রথমেই চর্চা করেছি, সেটা কি? সেটা হচ্ছে সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড। যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে একটা সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ঠিক এরকম সার্কুলেটিং বি। এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রস মানে ভেতরে ঢুকছে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড ডট মানে বাইরে বেরোচ্ছে। এবার তুমি যদি এটাকে প্লাস আই থেকে মাইনাস আই করো, তাহলে এটা ডট হয়ে যাবে, এটা ক্রস হয়ে যাবে। ক্রস মানে কি? বোর্ডের ভিতর দিকে ঢোকা, আর ডট মানে বোর্ডের বাইরের দিকে বেরিয়ে আসা ম্যাগনেটিক ফিল্ড। আর যদি তুমি এটাকে প্লাস আই থেকে মাইনাস আই করে দাও, মানে কারেন্টটা এই দিক বরাবর করো, তাহলে এটাই হয়ে যাবে ডট, ম্যাগনেটিক ফিল্ড বাইরে বেরিয়ে আসবে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে, আর বাকি জায়গাগুলো তো ঠিক এরকম ম্যাগনেটিক ফিল্ড। এইভাবে সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড। আরও এরকম অনেক রিং আছে, যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড কমবে। তো এবার তুমি তারটাকে কারেন্টের ডিরেকশন পাল্টাও বা তারটাকে রোটেট করো, কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, সেইটাকে নিয়েই সে রোটেট করবে। কারণ তুমি এটাকে ঘোরাচ্ছ, ও কী করে বুঝবে যে আমাকে ঘোরানো হচ্ছে? ও তো জানে না কোনটা নর্থ, কোনটা সাউথ, কোনটা ইস্ট ওয়েস্ট, ও জানে না। সুতরাং একটা তার আছে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, তুমি সেটাকে যেভাবেই রোটেট করো, 180 ডিগ্রি রোটেট করো, 90 ডিগ্রি রোটেট করো, তো এই ফিল্ড কিন্তু তার গায়ে থাকবে। হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল 90 ডিগ্রি পরে বা 180 ডিগ্রি পরে, সেটা কিন্তু হবে না। সো ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পসিবল ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এখন এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কত হবে, সেই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত আসিনি। এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কেন হবে, সেটা আমাদের বেশি জানা দরকার। কত তৈরি হবে সেটা তো পরের ব্যাপার, সেটা বায়োসাভার্ট ল দিয়ে আমরা দেখব যে হাউ মাচ ম্যাগনেটিক ফিল্ড উইল ক্রিয়েটেড অ্যাট দ্যাট পয়েন্ট। নেক্সট আমরা টপিক যখন পড়বো তখন সেটা নিয়ে আলোচনা করবো। কিন্তু কেন ম্যাগনেটিক ফিল্ড হবে, কেন ফোর্স অনুভব করবে, আমরা সেই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করছি। আগে কেনটার ব্যাখ্যাগুলো যতটা সম্ভব দিই, কারণ পুরোটা ব্যাখ্যা কিন্তু দেওয়া যাবে না, বিকজ আমি আগের দিন বলেছি যে চার্জ পার্টিকেল ছুটছে, তো তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয়, দিস ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দিস মুভিং চার্জেস। সেটা তার বেসিক প্রপার্টি। একটা মাস থাকলে গ্র্যাভিটি থাকবে, একটা চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড থাকবে। চার্জ যদি মুভ করে তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, এরকম কেস। চার্জ যদি অসিলেট করে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাবো, রেডিয়েশন পাবো, সেটা অন্য কেস। যাই হোক, তো আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার আমার কাছে ছিল, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যখন একটা প্লাস চার্জকে আমি এই দিক বরাবর ঠেলে দিচ্ছি, মানে তাকে ভি ভেলোসিটি দিয়ে ছুটে দিচ্ছি, সে যখন এই দিক বরাবর সরে আসছে, মানে একটা বল কাজ করছে, তার গতি ডেভিয়েটেড হচ্ছে, এই যে ফোর্স, এই ফোর্সের ডিরেকশনটাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নয়। এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড নেই। ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর আছে? ঠিক এই দিক বরাবর আছে, এরকম। এটা ক্রস, এটা ডট, এইরকম ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় আছে, এটা বি। এবং ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি পারপেন্ডিকুলার চার্জ পার্টিকেল যায়, তখনই সে বল অনুভব করছে। পারপেন্ডিকুলার না থেকেও যদি 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি যা কিছু কোণ, তাতেও ফোর্সের মান অনুভব করবে, একটা বল কিছু পাবে। কিন্তু যদি ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর কোনো চার্জ পার্টিকেল যায়, সেই দিক বরাবর কোনো বল সে অনুভব করবে না। এই যে ফোর্স, সেই ফোর্সের এক্সপ্রেশন আমরা দেখলাম ইন জেনারেল, সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। তার মানে এই যে ফোর্স, সেই যে ফোর্সটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। দেখতে পাচ্ছি ছবিতে, হ্যাঁ ঠিক, ম্যাগনেটিক ফিল্ড ক্রস, তার সাথে ফোর্স পারপেন্ডিকুলার। সুতরাং ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। এখানে আরও দেখতে পাচ্ছি যে ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ইটস ভেলোসিটি। তার মানে আমরা এটা জানি যে সি ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, তাহলে সি ইজ পারপেন্ডিকুলার টু এ, সি ইজ পারপেন্ডিকুলার টু বি। তার মানে এটা, এবং আমরা আগের দিন এটা সামনাসামনি আলোচনা করেছিলাম যে এর সাথেও সি লম্ব, বি এর সাথেও সি লম্ব, এ ক্রস বি যে প্লেন, সেই প্লেনের সাথেও সি লম্ব। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা সি। এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব, তলের সাথেও লম্ব। ঠিক ম্যাগনেটিক ফোর্সটাও ঠিক সেরকম, বি এর সাথে লম্ব, ভি এর সাথে লম্ব, এবং তাদের দুজনকে মিলে যে প্লেন,
তাদের দুজনকে মিলে যাবে। এইটা কীরকম প্লেন হবে, এটা বোর্ডের ভিতর দিকে এরকম একটা প্লেন হবে। তো সেই যে প্লেন, সেই প্লেনের সাথে ফোর্সটা হচ্ছে সবসময় লম্ব হবে। এবং যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমরা চার্জ পার্টিকেলকে ছুড়ে দিই এই দিক বরাবর, তখন দেখতে পাচ্ছি ভি ক্রস বি, তার মানে কি এ ক্রস, এই যে এই দিক বরাবর এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি মানে তুমি এই দিক বরাবর সি পাবে, এদিক বরাবর। এখন যদি আমি বলি যে এটাও বি এর দিকে, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0, তার মানে ক্রস প্রোডাক্ট করলে এদের মান হবে 0। ঠিক আছে, তুমি কোনো ক্রস ভ্যালু পাবে না, মানে কোনো এরিয়া পাবে না। এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে তো সামথিং এরিয়া, একটা কিছু প্যারালেলোগ্রাম তার এরিয়া একটা কিছু। তো তুমি যখন এইটাকে যখন ওই দিক বরাবর ঘুরিয়ে দিচ্ছ তখন কোনো ক্রস পাবে না, মানে কোনো এরিয়া তুমি সেই জায়গায় পাবে না। তো যাই হোক, তো তাদের মধ্যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে তোমার সি হয়ে যাবে 0। এখানেও ঠিক সেরকম, একটা ফোর্স, একটা চার্জ পার্টিকেলকে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে ছুড়ে দাও, তাহলে কী হবে, তার ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ডিরেকশন সেটা হয়ে যাচ্ছে আমার থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, আর এ ক্রস বি 0 মানে ফোর্স ইকুয়াল টু 0, মানে সে কোনো ফোর্স অনুভব করবে না, ম্যাগনেটিক ফিল্ড দিক বরাবর সোজা পেরিয়ে যাবে। এখন এটা তো ম্যাথামেটিক্যালি ব্যাখ্যা হলো, ফিজিক্যালি ব্যাখ্যা এর আছে, কিন্তু সেটা একটু কঠিন। আমি একটু বলবো আজকে রিলেটিভিটি দিয়ে, সামান্য একটু বলবো, কারণ 12-এর স্টুডেন্ট সবাই অনলাইনে দেখছে, ওই জন্য সবার কাছে এই জিনিসটা যে বোধগম্য হবে তা নয়, একটু কঠিন। ওই জন্য আমি অল্প একটু বলবো, ডিটেলস ডেরিভেশন আমরা করবো না। চ্যাপ্টার শেষে আমি কিছু জিনিস বলে দেবো, সেটা আমাদের বায়োসাভার ল হয়ে যাওয়ার পরে, বা দুটো কারেন্ট ক্যারিং ওয়ারের মধ্যে পারস্পরিক ফোর্স এগুলো বের করার পরে আমরা জেনারেল কিছু জিনিস করবো, যেগুলো হায়ার স্টাডির জন্য তোমার কাজে লাগবে বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য কাজে লাগতে পারে, সেগুলো পরে বলে দেবো। যাই হোক, তো দেখতে পাচ্ছি আমরা যে একটা চার্জ পার্টিকেল যখন এই দিক বরাবর যাচ্ছে, তখন তার উপর ফোর্স ভি ক্রস বি। এখন সে যদি ওই দিক বরাবর না যেয়ে এই দিক বরাবর যায়, তাহলে দেখতে পাচ্ছি যে তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে এখনও তার পারপেন্ডিকুলার তার ভেলোসিটিটা, কিন্তু তার উপর ফোর্স কী হবে, এখন এইটার সাথে লম্ব হবে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব হবে, তো ফোর্স। এটা যদি এই জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এরকম, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, একটা চার্জ পার্টিকেল যদি এই দিক বরাবর ছোড়ে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে তার উপর ফোর্স কত, ভি ক্রস বি, মানে বোর্ডের ভিতর দিকে। তার মানে সে যদি এই দিক বরাবর ছোটে, সে এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, বি এই দিকে, আর তোমাকে ভি ক্রস বি করতে হবে সব সময়, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাতে হবে, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরালে ভিতর দিকে তার ফোর্স কাজ করবে সব সময়। সেটা ভি, যেমন আমাদের সূর্য যখন এইভাবে সূর্যের চারদিকে যখন এটা যে সান, আর পৃথিবী যখন এই দিক বরাবর ঘোরে, তখন সূর্য পৃথিবীকে নিজের গ্র্যাভিটি অনুযায়ী এই দিক বরাবর টানছে, কিন্তু তার সরণ হচ্ছে কোন দিক বরাবর, এই দিক বরাবর, মানে পৃথিবীর ভেলোসিটি এই দিক বরাবর আর গ্র্যাভিটি এই দিক বরাবর, আর যেদিকে ফোর্স তার থেকে লম্ব দিক বরাবর তার সরণ হচ্ছে, যেদিকে ফোর্স তার থেকে ঠিক লম্ব দিক বরাবর তার সরণ হচ্ছে, তাহলে এগুলোকে আমরা কার্যহীন বল বলি। সুতরাং এই জায়গায় যে ফোর্সটা কাজ করছে ম্যাগনেটিক ফোর্স, ইট ইজ অলসো ওয়ার্কলেস ফোর্স, মানে কার্যহীন বল। এফ সেটা হচ্ছে ওয়ার্কলেস ফোর্স, কারণ এখানে দেখতে পাচ্ছি যে যেদিক বরাবর ফোর্স কাজ করছে কণা, তার মানে যেদিক বরাবর তার ভেলোসিটি, ফোর্স তার সাথে লম্ব দিক বরাবর, তার মানে কি তার ভেলোসিটির মান সে বাড়াতে পারবে না, কমাতে পারবে না। একটা পার্টিকেলের ওপর যদি লম্ব দিক বরাবর ফোর্স কাজ করে, এটা যদি একটা বস্তু এই দিক বরাবর আছে, তো তুমি যদি এই পার্টিকেলকে সাপোজ এই দিক বরাবর মুভ করছে, তুমি যদি এই দিক বরাবর একটা ফোর্স দাও, বা নিচের দিক বরাবর ফোর্স, তা নিচের দিক বরাবর যদি তাকে কোনোভাবে ফোর্স দেওয়া হয়, তাহলে কি হয়, তার ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু তার ভেলোসিটির ম্যাগনিচিউড কিছু পাল্টাবে না। কারণ কোন ম্যাগনিচিউড তাকে তার ভেলোসিটি পাল্টাবে, তাই না? লম্ব হবে যখন আমরা জানি যে তার যে একটা বস্তুর যদি সরণ কন্টিনিউয়াস, তার যে সরণ হচ্ছে একটা বস্তুর যে কন্টিনিউয়াস কিছু, এই বস্তুটা এই দিক বরাবর যাচ্ছিল ভি ভেলোসিটি নিয়ে, তুমি তাকে এই দিকে ফোর্স দিলে, তাহলে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, ডিরেকশন এই দিক বরাবর, ফোর্সটাও এখন চেঞ্জ হয়ে গেল এই দিক বরাবর, আবার সে যখন এখানে এলো ফোর্স এই দিক বরাবর, আবার সেখানে এলো ফোর্স এই দিক বরাবর। তার মানে কি তার সবসময় তার গতির সাথে লম্ব দিক বরাবর ফোর্স কাজ করছে, ঠিক পৃথিবী ঘোরার মতো ব্যাপার। এখানে সূর্য, এখানে আর্থ, যখন এখানে পৃথিবী তখনও ফোর্স এই দিকে, যখন এখানে পৃথিবী তখনও ফোর্স এই দিকে, সবসময় কেন্দ্রের দিকে বল কাজ করছে এরকমভাবে। তার মানে তার গতির সাথে সবসময় 90 ডিগ্রি, এগুলোকে আমরা বলি কার্যহীন বল। তার মানে তার ভেলোসিটি মান বাড়বে না, কমবে না, দিস ইজ ফিক্সড। এখানেও ঠিক সেরকম, ম্যাগনেটিক ফিল্ডের যখন কোনো পার্টিকেল ছুটছে, তখন কিন্তু তার স্পিড বাড়বে না, শুধুমাত্র তার ডিরেকশনটা নিয়ে সে চেঞ্জ হবে বারবার, তার ভেলোসিটির মান ডিরেকশন চেঞ্জ হবে, জাস্ট নট দ্য স্পিড। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলস আরও আলোচনা করব। আমরা জাস্ট বেসিক পড়ছি, তো এখন সবটা জিনিসটা বোঝা যাবে না, মানে যখন একদম ডিটেলস ঢুকে যাবো আমরা, তখন সব জিনিসগুলো বোঝা যাবে। বেশ, আমরা আজকে এখান থেকে যে প্রশ্নগুলো ছিল অনেকের, সেগুলো একটু বলে দিই। প্রথম প্রশ্ন ছিল এখানে যে যদি এটা মাইনাস কিউ হয়, তাহলে কি হবে।
তাহলে ফোর্সটা ইলেকট্রন যদি হয় তাহলে মাইনাস ই ভি ক্রস বি, তার মানে ভি ক্রস বি এর যা ডিরেকশন তার মাইনাস ডিরেকশন তোমাকে নিতে হবে। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এদিক বরাবর, তুমি এই দিক বরাবর একটা ভেলোসিটিকে ছুটে দিয়ে একটা পার্টিকেলকে চার্জ পার্টিকেলকে ছুটে দিয়েছো এদিক বরাবর, তাহলে তার উপর বল ভি ক্রস বি মানে ভেতর দিকে এই দিক বরাবর তার উপর ফোর্স। এখন যদি এটা মাইনাস ইলেকট্রন হয় মাইনাস ই হয় তাহলে কী হবে, তাহলে এই ফোর্সটা হয়ে যাবে ডট ওপর দিকে, প্লাসের জন্য যা হবে মাইনাসের জন্য তার উল্টো, এর উল্টোর দিক মানে মাইনাস ডিরেকশন বরাবর। এটা ফার্স্ট কোশ্চেন ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল যেটা, সেটা হচ্ছে যে এটা কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল। তো এখানে যে লোকটি বসে আছে, এখানে গ্রাউন্ডে একটি লোক রেস্ট অবস্থায় একটা লোক বসে আছে, এখানে চার্জ পার্টিকেল আছে, সে খাতায় নোট করেছে ইলেকট্রিক ফিল্ড ইজ 0 বিকজ ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো যখন ছুটতে শুরু করলো তখন তার গতি এইভাবে বেঁকে গেল, এই দিক বরাবর তাকে ফোর্স কাজ করলো, একে জিজ্ঞেস করা হলো কোন ফোর্স, সে বললো ম্যাগনেটিক ফোর্স, কারণ সে যখন ছুটতে শুরু করেছে তখন তার গতি ডেভিয়েট করে দিয়েছে, ইট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, নো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট দেয়ার। এবার যখন আমরা লিফটের কথা বলেছিলাম যে ভি ভেলোসিটি নিয়ে আর একটা লোক লিফটের সাহায্যে উঠছে এই দিক বরাবর, তো সে কী দেখবে, সে দেখবে যে এখানে যেহেতু সে রেস্ট অবস্থা আমার সাথে ওর রেস্ট রিলেটিভ ভেলোসিটি 0, সুতরাং এখানে রিলেটিভ ভেলোসিটি যদি 0 হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোনো স্থির কণাকে ছোটায় না, ম্যাগনেটিক ফিল্ড কোনো রেস্ট পার্টিকেলকে ছোটায় না। এটা একটা প্রশ্ন, কেন ম্যাগনেটিক ফিল্ড রেস্ট কণার উপর কোনো বল দেয় না, সেটাও আমরা আসবো পরে। তো এটা দেখলাম যে রেস্ট অবস্থায় আছে, তো যদি এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থেকেও থাকে কিন্তু সে যেহেতু চার্জ রেস্ট আমার রেসপেক্টে রেস্ট, সুতরাং কোনো ম্যাগনেটিক ফিল্ড সেই রেস্ট কণার উপর কোনো বল দেবে না। এখন সে যদি একটু দূরে সরে যায় তাহলে আমার মনে হবে যে এটা ম্যাগনেটিক ফিল্ড নয়, কারণ সে রেস্ট ছিল, এটা ইলেকট্রিক ফিল্ড। সে বললো এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকলেও থাকতে পারে কিন্তু রেস্ট কণার উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো বল দেবে না। এবং যখনই চার্জ পার্টিকেল তার মনে হবে দূরে সরে যাচ্ছে তখনই কিন্তু সে ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্সও পাবে। মানে যখন চার্জ পার্টিকেল একটু জাস্ট তার থেকে দূরে সরে যাচ্ছে তখন কি মনে হবে, তখন মনে হবে আমার থেকে একটা চার্জ পার্টিকেল দূরে সরে গেল, এই ভি ভেলোসিটি নিয়ে আমার থেকে সে দূরে সরে যাচ্ছে, কিন্তু সেই সময় প্রথমে তার মনে হয়েছিল রেস্ট, কিন্তু সে যখন দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে তার, তখন কিন্তু তার একটা ভেলোসিটি চলে এসেছে এবং সেই সময় ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্সে পাবে। তখন ভি ক্রস বি এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এই যে পরিমাণ ফোর্স এটা এখন বি আর এটা এখন ভি, ম্যাগনেটিক ফিল্ড তো কারেন্ট ক্যারিং ওয়্যার, ক্রস ম্যাগনেটিক ফিল্ড তো সবসময় আছে, 0 ভেলোসিটি ছিল তখন সে তার অনুভব পায়নি, যখন ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে তো ভি ক্রস বি যখন আমরা করব তখন আমরা দেখতে পাবো যে তার উপরে একটা ফোর্স ভি ক্রস বি, মানে এই ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর আছে, তার সাপোজ ভেলোসিটি এই দিক বরাবর আছে, তো তুমি ভি ক্রস বি করলে ডাউনওয়ার্ড একটা ফোর্স, মানে ওর মনে হবে যে এইটা দূরে এইভাবে চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি উপর দিকে যাচ্ছি, মানে এও যাচ্ছে কিন্তু যেন একটু পিছনে তারের দিকে আসছে এবং একটু নেমে যাচ্ছে, এরকম মনে হতে পারে। তার মানে এ বললো ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, প্রথমে বললো ইলেকট্রিক ফিল্ড আছে, নো ম্যাগনেটিক ফিল্ড, কারণ রেস্ট ছিল। তারপরে যখন একটু গতি পেয়ে গেল তখন সঙ্গে সঙ্গে তার মনে হতে পারে যে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। এখান থেকে আমরা কনক্লুশন এসেছিলাম। বেশ, এখানে আরেকটা প্রশ্ন করেছিল আমাকে একজন, যে যদি এর ভেলোসিটি আর এর ভেলোসিটি সমান না হয় তাহলে কী হবে, রিলেটিভ ভেলোসিটি হবে দুজনের, এর যা ভেলোসিটি দুজনের যদি সমান ভেলোসিটি না হয় তাহলে এর ভেলোসিটি v1 এর ভেলোসিটি v2, রেজাল্টেন্ট v1 মাইনাস v2, এই ভেলোসিটির জন্য সে ইফেক্ট বুঝতে পারবে। আমরা যেমন দুটো ট্রেন পাশাপাশি চললে কি হয়, একটা ট্রেন ভি বেগে যাচ্ছে আর একটা ট্রেনও ভি বেগে যাচ্ছে, আমাদের মনে হয় দুজনে স্থির, কিন্তু একটা যদি v1-এ যায় একটা যদি v2-তে যায় তাহলে মনে হবে যে তাদের রিলেটিভ ভেলোসিটি অনুযায়ী তারা একজনের রেসপেক্টে ছুটছে, সেটা মনে হবে। এখন সেরকম তার উপর যে ফোর্স, সেই ফোর্সটা সেই পরিমাণ বল দ্বারা, মানে তাদের যে রিলেটিভ ভেলোসিটি সেটা দিয়ে সে অনুভব করবে। নেক্সট প্রশ্ন ছিল যে নন ইনার্সিয়াল ফ্রেম হলে কী হবে। তো নন ইনার্সিয়াল ফ্রেমের প্রসঙ্গ আমরা আসবো না, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম বলতে কী বুঝি। ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম এটা বলতে আমরা কী বুঝি, এটা বলতে বুঝি আমরা যে একটা চার্জ পার্টিকেল কোথাও রাখা আছে, যদি এর ওপর কোনো ফোর্স না কাজ করে তাহলে এর রেস্টই থাকবে, স্থিরই থাকবে, অথবা এ যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, এর ওপর যদি কোনো ফোর্স না কাজ করে তাহলে স্টিল ভি ভেলোসিটি নিয়ে যাবে। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সেই ফ্রেমটাকে বলবো ইনার্সিয়াল ফ্রেম বা স্থির নির্দেশতন্ত্র। আর যদি চার্জ পার্টিকেলকে আমি কোথাও বসিয়ে রাখি, এর ওপর কোনো ফোর্স কাজ করা নেই কিন্তু তাতেও সামহাও তার ডেভিয়েশন লক্ষ্য করা যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি নন ইনার্সিয়াল ফ্রেম। সামহাও অ্যাক্সেলারেশন এর ভেতরে আছে, সাম সিউডো ফোর্স দিয়ে আমরা সেগুলো ব্যালেন্স করি, যেগুলো সব আছে এরকম ফোর্স। তো ফোর্স কিছু আমি দিইনি, তাও তার ডেভিয়েশন লক্ষ্য করছি আমরা কোনোভাবে, মানে তার সে স্টিল ইকুইলিব্রিয়ামে নেই, রেস্ট অবস্থায় ছিল, সে রেস্টই থাকবে, সমবেগে চললে সে সমবেগেই থাকবে, কিন্তু এরকম ঘটনা ঘটছে না, তার অ্যাক্সেলারেশন হচ্ছে, তার এরকম উল্টোপাল্টা ঘটনা ঘটছে। যদি এমন কেস হয় সেটাকে আমরা বলি নন ইনার্সিয়াল ফ্রেম। তো নন ইনার্সিয়াল ফ্রেমে কিন্তু নিউটন সেকেন্ড ল ইজ নট ভ্যালিড।
তা সেই জায়গায় আমরা যতগুলো ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন পাবো, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের যে কারেসপন্ডিং এক্সপ্রেশন একটার সাথে একটা, সবই আমরা ইনার্সিয়াল ফ্রেম ধরে করব, মানে সমবেগে যাচ্ছে অথবা রেস্ট আছে সেরকম ধরে আমরা ইনার্সিয়াল ফ্রেম ধরেই সমস্ত কিছু ব্যাখ্যা করবো। সুতরাং নন ইনার্সিয়াল দিয়ে ক্যালকুলেশন আরও কঠিন, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে ক্যালকুলেশন করা আছে, তো সেটা অনেক জটিল জায়গা, সেই জায়গাতে আমরা একদমই আসবো না, কারণ ইনার্সিয়াল দিয়ে যে ক্যালকুলেশন সেইটাই করতে তোমার ঘাম বেরিয়ে যাবে, তো তারপর আবার নন ইনার্সিয়াল। যাই হোক, তো যেটা আমরা লাস্ট কনক্লুশনে এসেছিলাম সেই জায়গায়, যে কনক্লুশনে যেটা এসেছিলাম ফাইনাল, আচ্ছা একটু দেখি বোর্ড দেখা যাচ্ছে কিনা, যেটা কনক্লুশন এসেছিলাম যে এইটা চার্জ কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে ছুটছে, তাহলে রেস্ট অবস্থায় যে আছে সে বললো এই জায়গায় কী আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, আর অন্য একটা কণা, অন্য একটা পার্টিকেল বা লিফট কিছু একটা এই দিক বড় ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মনে হতে পারে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড, প্রথমে ইলেকট্রিক ফিল্ড, তারপর আফটার সাম টাইম ইট ইজ ম্যাগনেটিক ফিল্ড। সো এটা যদি এস ফ্রেম বলি, এটাকে যদি বলি এস প্রাইম ফ্রেম, তাহলে কোনো ফ্রেমে যদি পিওর ম্যাগনেটিক ফিল্ড থাকে, পিওর মানে আর কোনো ইলেকট্রিক ফিল্ড নেই সেই জায়গায়, অনলি ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু অন্য ফ্রেম থেকে তুমি যদি দেখো তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড মিক্সড আপ হয়ে যাবে। আবার কোথাও কোনো একটা ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড আছে, মানে তুমি কোথাও থেকে দেখছো তোমার মনে হচ্ছে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, আর একজন দেখছে অন্য একটা জায়গা থেকে, তাহলে তার যে পিওর ইলেকট্রিক ফিল্ড মনে হবে তা নাও হতে পারে, তার মনে হতে পারে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রেজেন্ট দেয়ার। এই জন্যই আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে মিউচুয়াল, তাদের যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এরা কী হয়, এরা সেম এন্টিটি। আমরা বলেছিলাম যে কখনো ইলেকট্রিক ফিল্ড, কখনো ম্যাগনেটিক ফিল্ড, বাট সাম অন্য ফ্রেম থেকে দেখছি তখন মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল এস ম্যাগনেটিক ফিল্ড, তো এরা মিউচুয়ালি কানেক্টেড। এবং আমরা পরবর্তীকালে বা আমাদের 12-এও কিছুটা দেখবো, শেষের দিকে কিছুটা পড়বো, এদের কারেসপন্ডিং এক্সপ্রেশন কিছুটা দেখবো, এরা খুব সুন্দর রিলেশন দ্বারা কানেক্টেড আছে। একটা ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে তুমি গ্যারেন্টি নয় তুমি যে সেই জায়গায় অনলি ইলেকট্রিক ফিল্ড আছে, তুমি কোন জায়গা থেকে দেখছো সেটার উপর নির্ভর করছে। আর একটা ফ্রেমে ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে ইউ আর নট শিওর যে সেখানে ম্যাগনেটিক ফিল্ডে আছে আর কোনো ফিল্ড সেই জায়গায় নেই, অন্য কোনো ফ্রেম থেকে দেখলে তোমার সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ডও মনে হতে পারে, ওই জন্যে তারা একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, তো এরকম আমরা যে কেসে এসেছিলাম, আর যে কথা বলছে অনেকে যে ভেলোসিটি খুব বেশি হয়ে গেলে কী হয়ে গেলে এরকম কী হবে, তো ভেলোসিটি বেশি হয়ে গেলে তার উপর ফোর্স বাড়বে, যত ফোর্স বাড়বে, লাইটের ভেলোসিটিতে কোনো মুভিং পার্টিকেল, কোনো মাস, মানে কোনো কী বলবো ভরযুক্ত কণা লাইটের ভেলোসিটিতে যেতে পারে না। সুতরাং লাইটের ভেলোসিটি থেকে ইলেকট্রন মুভ করছে এমন ধারণা মাথা থেকে বের করে দাও, বিকজ দ্য হাইয়েস্ট স্পিড অফ, মানে আমাদের ব্রহ্মাণ্ডে যেটা সব থেকে টপমোস্ট ভেলোসিটি, দিস ইজ দ্য স্পিড অফ লাইট, তার থেকে আপার মানে উঁচু ভেলোসিটির আর কোনো কণা যেতে পারে না, কোনো কণা মানে কোনো মাসযুক্ত কণায় যেতে পারে না। ফোটন অ্যান্ড গ্লুয়ন, দে আর দ্য মাসলেস পার্টিকেল, এদের ভর নেই, তো একমাত্র যাদের ভর নেই, রেস্ট ভর বা স্থির মাস যাদের নেই, স্থির ভর যাদের নেই, তারাই একমাত্র লাইটের ভেলোসিটি যেতে পারে। তো সেই ব্যাপারটাও আমি এখন আসছি না, এগুলো সব উঁচু ক্লাসের ব্যাপার। ঠিক আছে, সব যদি আমি এখন বলে দিই তাহলে অনেক স্টুডেন্ট আছে তো এই জায়গায় যারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে না, তো তাদের একটু হেডেক লাগতে পারে। এখানে কী বলেছে একজন দেখি, কিন্তু তাও চার্জ পার্টিকেলের ভেলোসিটি এর ডিরেকশন চেঞ্জ হয়ে যায় কেন? ফোর্স জিরো, ফোর্স যদি থাকে তাহলে তো ডিরেকশন চেঞ্জ হবেই, তাই না? একটা পার্টিকেলের ওপর ফোর্স, পৃথিবী ঘুরছে, পৃথিবীর ওপর ফোর্স আছে কি নেই? আছে তো, পৃথিবীর ওপর তো ফোর্স আছে, সূর্য তাকে টানছে গ্র্যাভিটি দিয়ে, তাহলে সেই যে গ্র্যাভিটি ফোর্স দ্বারা টানছে তাতেও তো পৃথিবী ঘুরছে, তাই না? তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তো এগুলোকে বলা হয় কার্যহীন বল, তার সরণের সাথে 90 ডিগ্রি, এটাকে বলছে। কিন্তু স্যার ভেলোসিটি যদি, এটা কী বলছে, আচ্ছা আর কী বলছে এখানে দেখি, তা কেন হবে? এক্সপ্রেশন বলছে ফিজিক্যালি কিউ ভি ক্রস বি, তার মানেই তো এফ ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড বি। হ্যাঁ ঠিক আছে, তো ভি অ্যান্ড বি বেশ। তো যাই হোক, আমরা একটু এবার ডিটেলসে যাই। আমাদের যে ফেনোমেনার কথা বলছিলাম আমরা, যে কেন ম্যাগনেটিক ফিল্ড, কেন ওর মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটার জন্য আমি বলেছিলাম যে লেংথ কন্ট্রাকশন একটু পড়তে। আচ্ছা, আরও একটা ফেনোমেনা দেখা যায়, এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আই, আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আই, এটা নিউট্রাল, এটাও নিউট্রাল, কাছাকাছি রেখে দিলাম, কী হবে? নিউট্রাল, চার্জ নেই, নিউট্রাল এক্সট্রা চার্জ নেই, তো তারা পরস্পর স্থির থেকে যাবে, কিন্তু দেখা যাচ্ছে না, বেঁকে যাচ্ছে এইভাবে, দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার পাশাপাশি এভাবে বেঁকে যাচ্ছে। কে টানলো? কি ফোর্স? নো ইলেকট্রিক ফিল্ড, এও নিউট্রাল, কে টানলো? ম্যাগনেটিক ফিল্ড। কে কাজ করলো? ইলেকট্রিক ফিল্ড। জটিল আছে, ম্যাগনেটিক ফিল্ড টানছে অথচ কাজ করছে ইলেকট্রিক ফিল্ড, কীভাবে সেগুলো পরে
থিওরি আমাদের। তো যাই হোক, দুটো ওয়্যার এভাবে বেঁকে গেল, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ডে নিউট্রাল ওয়্যার, কে তাদেরকে পরস্পর টানলো, ডিসি কারেন্ট পাঠাচ্ছি তো এরকম হয়ে যাচ্ছে, তো এটা ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং বুঝতে পারছি যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের এখানে আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রেখেছি, সেখানেও কিছু চার্জ ফ্লো হচ্ছে, চার্জ গতিশীল, তো সেই গতিশীল চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বল দিচ্ছে, এবং সেই বল কিউ ভি ক্রস বি বলের জন্য সে বেঁকে গিয়েছে, এরকম ফেনোমেনা দেখতে পাচ্ছি। তো বেশ, এবার যেটা বলছিলাম আমরা যে আমাদের কেন রেস্ট কণা বা স্থির কোনো চার্জ সে কেন ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে না, কেন ম্যাগনেটিক ফিল্ডের নো এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তো আছে, নো এক্সিস্টেন্স অফ বি, কোনো ম্যাগনেটিক ফিল্ডের অনুভব সে পাচ্ছে না একটা স্থির কণা। আর যখনই সেই কণাটা ভি ভেলোসিটি নিয়ে ছুটতে শুরু করলো, ঠিক সেই সময়ই সে বলছে যে সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে। আবার যখন লিফটম্যান যেটা ছিল, সে যখন ভি ভেলোসিটি নিয়ে চার্জের সাথে মুভ করছে, তখন সে বলছে যে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে। তা সেই লোকটা বলছে মানে চার্জ বলছে, মানে কিউ চার্জ, তাকে জিজ্ঞেস করা হলো কি, তা সে বলছে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে। তো কেন এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি, তো এটা খুব তাড়াতাড়ি বলবো আমি, কারণ এটা আমাদের আউট অফ দ্য সিলেবাস, ঠিক আছে, আউট অফ দ্য সিলেবাস। লেংথ কন্ট্রাকশন হচ্ছে আউট অফ দ্য সিলেবাস, এইচএসে নেই সিলেবাসে, তবু অনেকে অনেক রকম প্রশ্ন করছে, তাদের কোয়ারি মেটানোর জন্য আমি খুব তাড়াতাড়ির মধ্যে বলবো। এই যে দণ্ডটা, এই দণ্ডটার লেংথ কত, এটা বের করতে গেলে একটা মিটার স্কেল লাগবে আমার, এরকম মিটার স্কেলের, এটা সাপোজ 0, এটা সাপোজ 1 ফুট। যদি আমি এইভাবে বসাই, তাহলে আমি বললাম যে এর লেংথ L0 = 1 ফিট, মেপে নিলাম। কী করে মাপলাম, এখানে একটা এই জায়গায় একটা মিটার স্কেল, এই জায়গায় একটা মিটার স্কেল, দুটো পার্ট দু জায়গায় নিলাম অ্যাট দ্য সেম টাইম। আমি বসে আছি এই জায়গায় অ্যাট দ্য সেম প্লেস, আমার সামনেই বসে আছে এইটা, এবং সেই সঙ্গে আমি এর দৈর্ঘ্যটা মাপলাম, দৈর্ঘ্যটা হচ্ছে এরকম। এখন সাপোজ এই যে রড, এই রডটা এইভাবে মুভ করছে, ছুটছে এদিক বরাবর, ভি ভেলোসিটি নিয়ে এটা ছুটছে, যে রড সেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। এখন তোমাকে বলা হলো এই মুভিং রডটার লেংথ বের করো, এটার লেংথ কত বের করো, তাহলে কি বলবো, আমি তো এই মিটার স্কেল দিয়ে আর বসিয়ে ওইভাবে মাপতে পারবো না, আমাদেরকে কীভাবে মাপতে হবে, যে এইটা একটা দণ্ড, এইটা একটা পার্ট, কিছু একটা কিছু একটা অ্যাপারেটাস আছে, এখানে একটা লোক বসে আছে একটা ঘড়ি নিয়ে, একটা কিছু, তো এখানে একটা লোক বসে আছে একটা ঘড়ি নিয়ে কিছু, তো তাকে বলা হলো তা তোমার মিটার স্কেলের পার্ট কত, ঘড়ির টাইম কত, ওকে বললো তোমার মিটার স্কেলের পার্ট কত, ঘড়ির টাইম কত, তো দুটো মাপা হলো সামহাও। তো তারা যে দুজন, তাদের যে ঘড়ি দুটো সেম, সেটাও বলা যাবে না, কারণ আমরা আরও হায়ার স্টাডি পড়বো, তখন দেখবো যে এরকম টাইম নিয়ে অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, মুভিং লেংথ আমরা যেটা বলতে চাইছি, আমাদের এত ডিটেলস আমরা যাবো না, ঠিক আছে। যখন এটাকে মুভিং অবস্থায়, যখন এর দৈর্ঘ্যটা আমরা মাপি, তখন তো পার্টিকুলার এই বিন্দুতে আর ওই বিন্দুতে বলতে পারবো, আমি যখন এই বিন্দুটা মাপছি, তখন ওই বিন্দুটা শিফট হয়ে গেছে অন্য জায়গায়, ঠিক কি না, আমি তো একটাই মানুষ, এবার আমি যখন মাপছি, এটা ছুটছে, আমি যখন এইটা দৈর্ঘ্য মাপতে চাইছি, তো ঠিক যে মুহূর্তে এর পার্ট আমি নিলাম, ঠিক সেই মুহূর্তে ওর পার্ট শিফট হয়ে গেছে, ও তখন ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো চলে যাচ্ছে। তো যখন এর দৈর্ঘ্যটা মাপি আমরা L, ইট ইজ লেস দেন L0 হয়, কিছু দৈর্ঘ্য এর কমে যায় এই জায়গায়, তো এটাকে আমরা বলি লেংথ কন্ট্রাকশন। মানে কোনো মুভিং, কোনো একটা রড, কোনো বস্তু, কোনো গাড়ি যদি হাই ভেলোসিটি, স্পিড অফ দ্য লাইটের কাছাকাছি ভেলোসিটি নিয়ে, অর্ডার অফ লাইটের কাছাকাছি ভেলোসিটি নিয়ে সে ছোটে, তাহলে আমরা দেখি যে তার যে লেংথ, এই লেংথটা কন্ট্রাক্ট করে, দিস ইজ কল্ড লেংথ কন্ট্রাকশন, এবং তার যে লেংথ সেটার মান হয় L0, মানে আগের অবস্থায় যে লেংথ, সেই লেংথ ইন্টু √1 - v²/c², ভিটাকে বলা হয় স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট, সরি সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ রড। তো ভি ভেলোসিটি নিয়ে যদি কোনো রড মুভ করে, তাহলে তার স্থির অবস্থায় রেস্ট লেংথ যদি হয় L0, দিস ইজ দ্য লার্জেস্ট লেংথ, সব থেকে বেশি মানে বড় লেংথ, যেটা সে রেস্ট অবস্থায় যেটা মাপা হবে, সেটা হচ্ছে সব থেকে বড় লেংথ তার। তো সেই যে লেংথ যখন ছুটবে, তখন যদি তার লেংথ মেজার করি আমরা, তখন তার লেংথটাকে ছোটো দেখায়, কন্ট্রাক্ট করে যায়। তো তার ফর্মুলা হচ্ছে L = L0 √1 - v²/c²। এটা একের চেয়ে একটা কম সংখ্যা, কারণ বুঝতেই পারছো এটা একের থেকে কিছু একটা বিয়োগ যাচ্ছে, তো কম সংখ্যা। এটা তুমি যদি বড়কে কিছু দিয়ে একের থেকে কম দিয়ে গুণ করো, তাহলে এটা ছোটো সংখ্যা পাবে, সুতরাং লেংথটা কন্ট্রাক্ট করে। তো এই থিওরি দিয়ে, লেংথ কন্ট্রাকশন থিওরি দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের একটু ব্যাখ্যা, মানে পুরোটাই ব্যাখ্যা দেওয়া আছে, পুরোটাই ব্যাখ্যা, কিন্তু তোমাদের এইচএস লেভেলে এত সব তোমরা বুঝতে পারবে না, কারণ রিলেটিভিটি না পড়লে এগুলো বোঝা যাবে না। যাই হোক, তো আমাদের এই একটা রড ছিল, এটা একটা রড ছিল আমাদের, বা কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল এরকম।
এতে কারেন্ট যাচ্ছে আই পরিমাণে, তার মানে এর মধ্যে কিছু কিছু প্লাস চার্জ আছে, প্রোটন আছে, দিস ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অ্যান্ড মাইনাস চার্জও এরকমভাবে আছে, প্লাস মাইনাস। তো কারেন্ট যাচ্ছে, তার মানে কি, তার মানে মাইনাস চার্জগুলো নিচের দিকে এভাবে মুভ করছে, মাইনাস চার্জগুলো মানে ইলেকট্রনগুলো নিচের দিকে এভাবে মুভ করছে, এবং ইট ইজ এ আইডিয়াল কন্ডাক্টর। ধরে নিয়েছি আমরা যে প্রোটন বা আয়নগুলো সেগুলো ফিক্সড, আর ইলেকট্রনগুলো এইটা এইটা এটা এটা করে যাচ্ছে, কিন্তু একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে এলেও এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে আরেকটা ইলেকট্রন দ্বারা, তো এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবার এখানে একটা চার্জ পার্টিকেলকে তুমি রেস্ট অবস্থায় বসিয়ে দিয়েছো, রেস্ট অবস্থায় রেখে দিয়েছো, তাহলে সে কি বলবে, সে এখানে কি দেখতে পাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছে যে ভি ভেলোসিটি নিয়ে এটা চার্জ পার্টিকেল, আমি ইলেকট্রন বলছি, ঠিক আছে, সাপোজ ইলেকট্রন, অনেকে জিজ্ঞেস করছে মাইনাস হলে কী হবে, তো সাপোজ আমি মাইনাসই নিলাম, এখানে ইলেকট্রন বসে আছে এই জায়গায়। এই ইলেকট্রন কি দেখছে, ইলেকট্রন দেখছে তার সামনে কারেন্ট যাচ্ছে, তার মানে মাইনাস যে চার্জগুলো, মাইনাস চার্জগুলো এই দিক বরাবর মুভ করছে, এখানে মাইনাস চার্জগুলো এই দিক বরাবর মুভ করছে, এবং আমরা জানি যে মুভিং যে সমস্ত অবজেক্ট মুভ করে তাদের লেংথ কন্ট্রাক্ট করে, একটা বস্তু যদি ছুটে চলে যায় তাহলে তার দৈর্ঘ্য ছোটো মনে হবে, তাহলে এখানে মুভ করছে কে, অনলি ইলেকট্রন মুভ করছে, অনলি ইলেকট্রন, নট দ্য স্পেস। এটা খুব ভাইটাল পয়েন্ট, নট দ্য স্পেস, এই দুটোর মধ্যে যে স্পেস, সেই স্পেসটা তার কাছে ফিক্সড, সে এই জায়গাতেই বসে আছে, তাহলে এই যে এইটা আর এইটা, এই দুটো বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু মুভ করছে না, সেটা ফিক্স, সে এখানেই বসে আছে, তার এখানে একটা গাছ আছে, সে গাছটাকে দেখতে পাচ্ছে, এখানে একটা গাছ আছে, গাছটাকে সে দেখতে পাচ্ছে, ফিক্স, এটা তার কাছে স্পেস মুভ করছে না, অনলি ইলেকট্রন মুভ করছে। তাহলে তার মনে হতে পারে যে ইলেকট্রন, তার যদি ইলেকট্রনের দৈর্ঘ্য যদি এতটা হয়, ইলেকট্রনটা একটু ছোটো হয়ে গেছে, এটা তার মনে হতে পারে। তো সেইটুকু ছোটো হয়ে যাওয়ার জন্যে এই জায়গায় কিছু চার্জের গ্যাদারিং হতে পারে সামান্য, সেই জায়গায় সামান্য একটু ইলেকট্রিক ফিল্ড থাকলেও থাকতে পারে সারফেস চার্জ ডেন্সিটির জন্য, ইট ইজ নেগলিজেবল। ওই জন্য দেখবে ভার্মাতে নিচে লেখা আছে যে ইনফ্যাক্ট দেয়ার ইজ এ স্মল চার্জ ডেন্সিটি অন দ্য সারফেস অফ দ্য ওয়্যার হুইচ ডাজ প্রডিউস অ্যান ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য ওয়্যার, দিস ফিল্ড ইজ ভেরি স্মল অ্যান্ড উই শ্যাল নেগলেক্ট ইট। তার মানে কী বললাম, ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনটা ছুটছে এদিক বরাবর, তো ইলেকট্রনটাকে ছোটো মনে হতে পারে, তোমার কাছে গাড়ি পেরিয়ে গেল, এই পেনটা পেরিয়ে গেল, পেনটা আছে, পেনটা দৈর্ঘ্য আছে, পেনটা ছুটে চলে গেল, তোমার মনে হচ্ছে ঢাকনা পেরিয়ে গেল, ছোটো। আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো অবজার্ভ করি না কেন, কারণ আমাদের যে সব থেকে উঁচু ভেলোসিটি সেটাও লাইটের ভেলোসিটি কাছাকাছি নয়, ওই জন্য আমরা সেগুলো অবজার্ভ করতে পারি না, কিন্তু এখানে কারেন্টের ভেলোসিটি, দিস ইজ লাইটস ভেলোসিটি, তো যাই হোক, তো সেই জায়গায় আমরা সেগুলো অবজার্ভ করতে পারি, মানে এনি কাইন্ড অফ মানে কী বলবো, এনি কাইন্ড অফ ফ্ল্যাকচুয়েশন ইন দিস ওয়্যার ক্যান প্রডিউস এ হিউজ চেঞ্জ ইন, কী বলবো, মানে সার্কিট, বা তোমার সে বাল্ব জ্বালাচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট করছে, কত সব মাইক্রো সেকেন্ডের মধ্যে তুমি কারেন্ট সুইচ অন করছো, সব এভরিথিং হচ্ছে, তাও নাকি দিস ইজ দ্য স্পিড অফ লাইট। তো ভেরি হাই স্পিডে ঘটনাগুলো ঘটছে জন্য এখানে সব কিছু কিন্তু রিলেটিভিস্টিক দিয়ে অবজারভেশন মানে অবজার্ভ করতে হবে। যাই হোক, তো এখানে কি বলা হলো, এখানে ইলেকট্রনগুলো এই দিক বরাবর মুভ করছে, তো এ বলছে যে আমার এই মধ্যবর্তী স্পেসটা মুভ করছে না, একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, একটা ইলেকট্রন এখান থেকে আসছে, কিন্তু এ যখন এখান থেকে এখানে আসছে, এ তখন এখান থেকে এখানে আসছে, সুতরাং দিস ইজ নিউট্রাল, অলওয়েজ নিউট্রাল। তো আমি যদি বলি এর চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ল্যামডা, মানে চার্জ পার ইউনিট লেংথ, এটাকে যদি আমরা বলি ল্যামডা এই ওয়্যারের, তাহলে যদি আমি কিছু একটা দৈর্ঘ্য ধরে নিই যে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যের মধ্যে চার্জ কত আছে, এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে কিছু প্লাস চার্জ আছে, কিছু মাইনাস চার্জ আছে, আর চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা, সেটা ল্যামডা প্লাস অ্যান্ড ল্যামডা মাইনাস, দুই রকম চার্জ আছে। একক দৈর্ঘ্যের চার্জ ল্যামডা প্লাস আছে, ল্যামডা চার্জ আছে। এইটুকু দৈর্ঘ্য যদি আমি বলি এল বা L0, তাহলে এইটুকুর মধ্যে প্লাস চার্জ কত আছে, প্লাস চার্জ আছে, আমি যদি বলি যে Q0 সমান ল্যামডা প্লাস ইন্টু L0, আর মাইনাস চার্জ আছে Q0 মাইনাস সমান ল্যামডা মাইনাস ইন্টু L0, তাই না? ল্যামডা ইন্টু এল তার মানে চার্জ, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, তাহলে L0 দৈর্ঘ্যের আধান কত, ল্যামডা ইন্টু এল, প্লাস চার্জ আছে, প্লাস চার্জের জন্য হচ্ছে ল্যামডা প্লাস বলছি আমরা, ল্যামডা প্লাস ইন্টু L0, আর মাইনাস চার্জের জন্য বলছি ল্যামডা মাইনাস ইন্টু L0। এবার কী হচ্ছে, এবার ল্যামডা প্লাস আর ল্যামডা মাইনাস সমান, কারণ এটা নিউট্রাল, এর রেস্ট অবস্থায় আছে, এর কাছে কোনো এক্সট্রা চার্জ কোথাও গ্যাদার্ড হয়নি, কোথাও জড়ো হয়নি, তাহলে ল্যামডা প্লাস ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস, যতগুলো প্লাস আছে ততগুলো মাইনাস আছে, সুতরাং Q0 প্লাস ইজ ইকুয়াল টু Q0 মাইনাস। তার মানে এই জায়গায় নিট যে চার্জ, সেই নিট চার্জের মান হচ্ছে এই জায়গায় 0, সুতরাং নো ইলেকট্রিক ফিল্ড ইজ দেয়ার, ইট ইজ নিউট্রাল অ্যান্ড নো ইলেকট্রিক ফিল্ড ইজ দেওয়ার। একে জিজ্ঞেস করা হলো কোনো ইলেকট্রিক ফিল্ড আছে কি, বলো না, কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই জায়গায় নেই, রেস্ট অবস্থায় ছিল। তাহলে রেস্ট অবস্থায় যদি এই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড তো নেই, ম্যাগনেটিক ফিল্ডও কোনো সে এক্সিস্টেন্স পাচ্ছে না, কেন পাচ্ছে না সেটা বলছি। এবার সে ছুটতে শুরু করলো,
প্রত্যেকটা কথা কিন্তু খুব ভাইটাল, কারণ আমি এটা আবারও বলছি, এটা তোমাদের সিলেবাসে নেই, একটু জটিল লাগতে পারে, যাদের খুব জটিল লাগবে তারা এটা বাদ দিতে পারে, অসুবিধা কিছু নেই। যদি খুব মনে হয় যে না আমি বুঝতে পারছি না, তাহলে এটা বাদ দিয়ে তুমি নেক্সট যেটা তোমাদের সিলেবাস আছে সেটা দেখবে। কিন্তু অনেকে কোয়ারির জন্য আমি একটু বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, তো এটা ইলেকট্রিক ফিল্ড 0, এবার সে ছুটলো, তাহলে কি হবে? এইবার সে কি বলবে, সে যদি ছুটতে শুরু করে, আমি একটু মুছে দিচ্ছি একটু, সে যদি ছুটতে শুরু করে, এই দিক বরাবর নেগেটিভ চার্জগুলো মুভ করছিল, পজিটিভগুলো স্থির আছে, এইটুকু দৈর্ঘ্য ছিল এল, সাপোজ কিছু একটা দৈর্ঘ্য আমরা ফিট করে নিয়েছি, সেটা এল। এখন এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা সাপোজ আমাদের সুবিধার জন্য বলছি, যে দিক বরাবর মাইনাসগুলো মুভ করছে ও সেই দিক বরাবরই ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, সেম ভেলোসিটি। তাহলে ইলেকট্রনে কী মনে হবে? ইলেকট্রনে মনে হবে এটা দুটো তার, একটা তারে প্লাস আছে, একটা তারে প্লাস আছে, আর একটা তারে মাইনাস আছে, দুটো তার এরকম মনে হতেই পারে। এরকম মানে আমি ভেঙে দিলাম, একটা তারকেই আমি বললাম একটা প্লাস তারওয়ালা তার আর একটা মাইনাস তারওয়ালা তার, তাদেরকে আমি যুক্ত করে দিয়েছি। এবার কী হয়েছে, ইলেকট্রন এই মাইনাসগুলো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ইলেকট্রনগুলো মুভ করছে, এখন ইলেকট্রনও এদের সাথে সাথে মুভ করছে। এই ইলেকট্রনটা যখন এখানে, ও তখন এখানে, তাহলে ইলেকট্রনে কী মনে হবে, প্রোটনগুলো বা পজিটিভ চার্জগুলো উপর দিকে মুভ করছে। এটাই তো মনে হয়, আমরা যখন ট্রেনে বসে থাকি তখন মনে হয় গাছপালাগুলো উল্টো দিকে যাচ্ছে। সুতরাং এখানে ইলেকট্রন যদি ভি ভেলোসিটি সাথে ইলেকট্রনগুলোর সাথে মুভ করতে হয়, তাহলে এই ইলেকট্রন বলবে যে এই ইলেকট্রনগুলো স্থির, বাট প্রোটনগুলো সেগুলো মুভ করছে। তাহলে এইগুলো এই দিক বরাবর ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার যা ভেলোসিটি তার মনে হবে এই দিক বরাবর মুভ করছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা যেটা L0 ছিল, এখন কি মনে হবে, একটা রড। কারণ সে এবার কি হচ্ছে, ইলেকট্রন যখন এই দিক বরাবর যাচ্ছে, তখন তোমার কাছে এরকম দুটো রড আছে, এই ইলেকট্রনটার মনে হচ্ছে সে পিছিয়ে যাচ্ছে এবং তার সামনে ইলেকট্রনটা ফিক্সড। এই ইলেকট্রনটা প্রথমেই তার কাছে ছিল, এখনও তার কাছেই আছে, কিন্তু প্রোটনগুলো তার থেকে দূরে দূরে চলে যাচ্ছে সবাই। তাহলে প্রোটনগুলো একটা সাম ভেলোসিটি নিয়ে মুভ করছে, অনেক দূরে তারা চলে যাচ্ছে, তাকে ছেড়ে যাচ্ছে। এবং নট অনলি প্রোটন, শুধু প্রোটনগুলো মুভ করছে না, তাদের বিটুইন যে স্পেস, এভরি পয়েন্ট, প্রোটনের ভিতরে যে স্পেস, প্রত্যেকটি বিন্দু, সেটাও মুভ করছে, এটাও মুভ করছে, এটাও মুভ করছে, এটাও মুভ করছে। তাহলে মুভিং লেংথ কী বললাম, ছোট হয়ে যায়, কন্ট্র্যাক্ট করে। তাহলে এইটুকুর মধ্যে চার্জ তো একই আছে, চার্জ তো আর বাড়বে না, চার্জ তো আর কমবে না, কিন্তু ওইটুকু চার্জকে নিয়েই সে দৈর্ঘ্যে সংকুচিত হয়ে যাবে। তাহলে কী হবে, চার্জ ডেনসিটি বেড়ে যাবে। কী বললাম, বোঝা গেল? এটাতে কিছু চার্জ আছে, প্লাস 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 প্লাস, এটি ছোটো হয়ে যায়, দিয়ে এইরকম হয়ে যায়, তাহলে ওই প্লাসগুলোই এর মধ্যে আছে, তাহলে তার চার্জ ডেনসিটি বেড়ে গেল। সুতরাং ইলেকট্রনের এটা মনে হবে, ছোটা অবস্থাটা তার মনে হবে যে এই জায়গায় যেন প্লাস প্লাস চার্জ বেশি আছে এবং মাইনাস চার্জগুলো কম কম আছে এই জায়গায়, কারণ মাইনাসগুলো স্থির, তারা ছুটছে না তার রেসপেক্টে, কিন্তু প্লাসগুলো ছুটছে, প্লাসগুলো ছোটার সময় তাদের লেংথ কন্ট্রাক্টেড হয়েছে, তাহলে অত চার্জ নিয়ে তারা ছোটো হয়ে গেছে, এই জায়গার ল্যামডা প্লাস আর ল্যামডা প্লাস নট ইকুয়াল টু ল্যামডা মাইনাস। ছুটন্ত অবস্থায় তার মনে হলো যেন প্লাস চার্জ এই জায়গায় বেশি আছে। সুতরাং এই জায়গায় যদি প্লাস চার্জ কিছু বেশি থাকে, তাহলে এই জায়গায় নিট চার্জ কিউ ইজ নট ইকুয়াল টু 0, সাম পজিটিভ চার্জ এই জায়গায় থেকে যাবে এবং সেই পজিটিভ চার্জ এই মাইনাস ইলেকট্রনকে নিজের দিকে টানবে। সুতরাং সে যখন এই দিক বরাবর ভি ভেলোসিটি নিয়ে ছুটবে, কিছু প্লাস চার্জ তাকে নিজের দিক বরাবর টানবে, এই দিক বরাবর একটা ফোর্স দিয়ে, এবং সেই দিক বরাবর বেঁকে যাবে। এখন ইলেকট্রনকে যদি কেউ জিজ্ঞেস করো তোমাকে কে টানলো, তাহলে ইলেকট্রন বলবে এখানে প্লাস জমা হয়েছে বলে আমাকে টানলো, দিস ফিল্ড ইজ ইলেকট্রিক ফিল্ড, কারণ Q1 Q2/r² পরিমাণ বল দিয়ে আমি যাচ্ছি ওইদিকে। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, নিচে গ্রাউন্ডে যে লোকটি বসে আছে তাকে যদি জিজ্ঞেস করে কোন ফিল্ড ইলেকট্রনকে এই দিক বরাবর টেনে দিল, তাহলে গ্রাউন্ডের লোকটি স্থির আছে, তাহলে সে কোনো লেংথ কন্ট্রাকশন অবজার্ভ করবে না, কারণ তার কাছে তারটা রেস্ট, তাই না, তার কাছে তারটা রেস্ট, তাহলে সে কোনো লেংথ কন্ট্রাকশন অনুভব করেনি। সুতরাং সে বলবে যে না, এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, কারণ ইট ইজ নিউট্রাল, কোনো চার্জ জমা হয়নি, ইট ইজ নিউট্রাল। সুতরাং এই ডাইভার্ট করছে, দিস ইজ শিওর। সুতরাং এ যদি বা বলে এটি ইলেকট্রিক ফিল্ড, আমি এটাকে ইলেকট্রিক ফিল্ড বলবো না, আমি এটাকে নতুন নাম দেবো, আমি বলবো ইট ইজ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে বলছে ইলেকট্রিক ফিল্ড, একজন বলছে ম্যাগনেটিক ফিল্ড, তারা কি হচ্ছে, কোন ফ্রেম থেকে দেখছি, কোন রেফারেন্স ফ্রেম থেকে দেখছি, সেইটাই হচ্ছে রেসপন্সিবল। সুতরাং এবার নিশ্চয়ই অ্যান্সার পাওয়া গেছে যে যদি চার্জ পার্টিকেল স্থির অবস্থায় থাকে, তাহলে কেন সে ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারে না, কারণ সে কোনো লেংথ কন্ট্রাকশন অনুভব করে না। সে যখন ছোটে তখন তার মনে হয় না যে চার্জগুলো কন্ট্রাক্ট করেছে, এটা মনে হয় না, কিন্তু সে যখন নিজে ছোটে তখন তার মনে হয় উল্টো দিকে অন্য প্রোটনগুলো ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের প্রত্যেকটি বিন্দু উল্টো দিকে ছুটছে এবং তারা কন্ট্রাক্ট হয়েছে এবং আমাকে তারা টানছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এটা টানছে, ঠিক আছে। ওই জন্য রেস্ট অবস্থায় কোনো ম্যাগনেটিক ফোর্স তার ওপর অবজার্ভ হয় না। আর কি কোনো পার্টিকুলার ডিরেকশন বরাবর যখন তাকে ছুড়ে দিই,
তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড অনুভব সে করে না। তার কারণ যদি এটা 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 ওয়্যার আছে, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড, তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে তাকে ছুড়ে দাও তাহলেও সে কোনো লেংথ কন্ট্রাকশন অনুভব করতে পারে না। কারণ আবারও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়বে যে যদি চার্জ পার্টিকেল এই দিক বরাবর ছড়ে তখন লেংথ কন্ট্রাকশন হয়, তুমি যদি ওই দিকে চলে যাও তাহলে কিন্তু কোনো লেংথ কন্ট্রাকশন অনুভব করবে না। ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর যদি তুমি যাও চার্জ কন্ট্রাকশন বা চার্জ ডেনসিটির কোনো পরিবর্তন হয় না, সুতরাং কোনো ফোর্স তার উপর কাজ করে না। তো যথেষ্ট হায়ার স্টাডি এটা, তো সবটা বুঝতে পারবে না, এটা সবটা না বুঝলেও চলে যায়, তবুও অনেক কোয়ারি থাকে তো সবার মধ্যে। তো সেইগুলোর মধ্যে একটু আমি বলে দিলাম, লেংথ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, মাস চেঞ্জ। ক্লাস 11-এ যখন আমি ক্লাস নিই স্কুলে তখন একটু আমি ভরের কথা বলি, যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্থির ভর মানে কি, ছুটন্ত ভর মানে কি, সেগুলো একটু একটু বলে দিই। আবার ওই জন্য একটু একটু জিনিসগুলো জেনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, দেখি কারো কোনো কোশ্চেন আছে কি না এই জায়গায়। আমাদের ক্লাস 11 এটা কি তুই যে ভেলোসিটিতেই কান্ট চেঞ্জ টাইম, আর একটা ফর্মুলাও আছে, হ্যাঁ 1 - v² + c², ঠিক। যা আমি ফর্মুলা দিয়ে কোনো ডেরিভেশন করাচ্ছি না স্যার, এই ফেনোমেনাটা কীভাবে এক্সপ্লেন করা হয় রিলেটিভিটি থিওরি দিয়ে, ওরে বাবা ওইটা এক কথায় বলার নাই, ওইটা তোমাকে পড়তে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস সেটা কোর্স করতে হবে। বেশ, আমরা এবার গ্রাউন্ডে ফিরে আসছি। অত ভেলোসিটির কাছাকাছি আমরা নেই, আমরা জাস্ট গ্রাউন্ডে ফিরে আসছি। সুতরাং এবার সবাই বুঝতে পারবে যে আমাদের কি কি কেস। যাই হোক, তো ইন জেনারেল তোমরা এটা মনে রাখবে যে কারেন্ট ক্যারিং ওয়্যার যদি থাকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আসবে ক্রস, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ডট। কোনো জায়গায় যদি এরকম অনেক অনেক ক্রস দেওয়া থাকে তাহলে জানবে যে ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় আছে এবং সবই বোর্ডের ভিতর দিকে, অ্যান্ড ইট ইজ ইউনিফর্ম। কারণ ম্যাগনেটিক ফিল্ড কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এইরকম যদি কোথাও থাকে ক্রস, একটু কম ক্রস, একটু এরকম, একটু বেশি ক্রস, একটু ছোটো ক্রস, আর একটু ছোটো, তার মানে বুঝতে পারছি এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বেশি, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কম, এবং সবাই বোর্ডের ভিতর দিকে যাচ্ছে। দিস ইজ নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যদি কোথাও এরকম থাকে ডট, একটি ছোটো ডট, তারপর আরেকটু ছোটো ডট, তাহলে বুঝতে হবে ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের বাইরের দিকে বেরিয়ে আসছে এদিক বরাবর, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় সমান নয়। দিস ইজ অলসো নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু যদি সব জায়গাতে এরকম গোল থাকে, একই রকম গোল থাকে, তাহলে জানবে যে ম্যাগনেটিক ফিল্ড সব জায়গাতেই সমান। দিস ইজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কীরকম দিতাম আমরা, এরকম দিতাম ইউনিফর্ম। যদি এরকম 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 থাকে তাহলে বলবো ইলেকট্রিক ফিল্ড এখানে বেশি, এখানে কম, এখানে কম, এটা ইউনিফর্ম, এটা নন ইউনিফর্ম, এরকম দিতাম। ঠিক আছে, আরও অন্যভাবেও দিই আমরা, এরকম এরকম, দিস ইজ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যাই হোক, তো বেশ, এবার খাতার মধ্যে যেটা তোমার নোট করার সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড উৎস, আমরা এখানে লিখছি, এটা একদম স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। উৎস কে অনুভব করে, আর কি পরিমাণ বল দিয়ে অনুভব করে, আর কি হচ্ছে ফোর্স, কি ধরনের ফোর্স। ইলেকট্রিক ফিল্ড মানে কী ধরনের ফিল্ড, এটা ফিল্ড বলছি আমরা, বা FIELD ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। উৎস কে তৈরি করে ইলেকট্রিক ফিল্ড? চার্জ। স্থির থাকা অবস্থায় না ছুটন্ত অবস্থায়? দুটোই। স্থির হলেও ইলেকট্রিক ফিল্ড, চার্জ যদি ছোটে বা কি বলবো মুভিং চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। স্থির রেস্ট অবস্থাতে থাকলেও হবে, আর ছুটন্ত অবস্থাতে থাকলেও হবে, ইলেকট্রিক ফিল্ড সবসময় সে তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কারা? চার্জ, কিন্তু অনলি মুভিং চার্জ। 2 নম্বর কি? আর কে 1 নম্বর উৎস। 2 নম্বর কি উৎস? স্টেডি কারেন্ট বা স্থির প্রবাহ। স্টেডি কারেন্ট, এরকম একটা স্থির প্রবাহ যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, তার মানে বুঝতে হবে কিছু চার্জ মুভ করছে, তাহলে তার চারপাশে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাবে। আরও একটা পাবে, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে লিখিয়ে দিচ্ছি, কিন্তু সেটা এখন তুমি বুঝতে পারবে না। 3 নম্বর, ইলেকট্রিক ফিল্ড যদি কোনো জায়গায় পরিবর্তন করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাবো। সিমিলারলি যদি এখানে 1 নম্বর, 2 নম্বর, যদি ম্যাগনেটিক ফিল্ড কোনো জায়গায় পরিবর্তন করি তাহলে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড পাবো।
এটা তুমি জিজ্ঞেস করো স্যার কী করে হলো, এটা এখন বোঝা যাবে না। ফ্যারাডে ল যখন পড়বো আমরা তখন আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। তাহলে কী বললাম, ইলেকট্রিক ফিল্ডের উৎস কী? চার্জ। কোন চার্জ? ছুটন্ত চার্জ না স্থির চার্জ? দুটোই। ম্যাগনেটিক ফিল্ডের উৎস কী? অনলি মুভিং চার্জ। স্থির চার্জ কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না, মুভিং চার্জের প্রপার্টি। আর কি? স্টেডি কারেন্ট। স্টেডি কারেন্ট মানে কিছু চার্জ ছুটছে। আর 3 নম্বর কী বললাম, ইলেকট্রিক ফিল্ডে পরিবর্তন করলে তুমি এরকম পাবে। 2 নম্বর কী বলা আছে, কে অনুভব করে? ইলেকট্রিক ফিল্ড অনুভব করে কে? চার্জ। আর একটা চার্জ আধান, সে স্থির থাকলে অনুভব করবে না ছুটলে অনুভব করবে? দুটোই। রেস্ট অবস্থাতে থাকলেও হবে, আর মুভিং যদি মুভ করে তাহলেও সে ইলেকট্রিক ফিল্ড অনুভব করতে পারে, ঠিক আছে। কুলম্বস ল ইজ নট ভ্যালিড। একটা জায়গায় তুমি কিছু চার্জকে ছোটাচ্ছ, করছো, তাহলে কুলম্বস লয়ের কিন্তু অনেক পরিবর্তন হবে। নিউটনস থার্ড ল সেই জায়গায় মেনে চলবে না, বা একটা টাইম ল্যাগ চলে আসবে, যিনি আমরা একটু আলোচনা করেছিলাম আগে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে কোথাও, তো সেই জায়গায় কিছু চার্জ ছুটছে, সে কিন্তু ইলেকট্রিক ফিল্ড অনুভব করতে পারবে। চার্জ মুভ করছে বা স্থির আছে, সেও অনুভব করতে পারবে, নো প্রবলেম। ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে কারা? চার্জ, কিন্তু অনলি মুভিং চার্জ, অনলি মুভিং চার্জ। শুধুমাত্র চার্জ যদি ছোটে তবেই ম্যাগনেটিক ফিল্ড সে অনুভব করতে পারবে, কোনো স্থির চার্জ ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারবে না। কী পরিমাণ বল দিয়ে অনুভব করবে? F ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবং ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ফোর্সও সেদিকে। কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড যদি হয়, তাহলে কিউ চার্জকে যদি তুমি বসাও, তাহলে এটা তুমি কিউ ড্যাশ বলে দাও, অন্য একটা চার্জ, এটা সোর্স চার্জ, এটা অন্য একটা চার্জ, তো কিউ ড্যাশ ইন্টু ই এই পরিমাণ ফোর্স অনুভব করবে। যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকেই ফোর্স, ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকেই ফোর্স। ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে কী পরিমাণ বল দ্বারা? F ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, মানে কিউ ড্যাশ ভি ক্রস বি। এখানে যেমন কিউ ড্যাশের মান মাইনাস হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে সে বল অনুভব করে, এখানেও কিউ ড্যাশের মান মাইনাস হয়ে গেলে ভি ক্রস বি এর বিপরীতে সে বল অনুভব করে। এবং বলটা কোন দিকে? যে বল অনুভব করবে সেটা পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ভেলোসিটি ক্রস ম্যাগনেটিক ফিল্ড প্লেন। ভি ক্রস বি যে প্লেন, এটা যদি ভি হয়, এটা যদি বি হয়, তাহলে ভি ক্রস বি যে প্লেন, এই প্লেনের সাথেও লম্ব হবে, ভি এর সাথে লম্ব হবে, বি এর সাথে লম্ব হবে, আর প্লেনের সাথে লম্ব হবে। আর যদি সব মাইনাস হয়, তাহলে ভি ক্রস বি এর যেটা ডিরেকশন তার উল্টো দিক বরাবর ফোর্স কাজ করবে। এর একক কি? ইলেকট্রিক ফিল্ডের একক তোমরা জানো যে ফোর্স পার কুলম, মানে ফোর্স পার চার্জ, মানে নিউটন পার কুলম, আর বা ভোল্ট পার মিটার, এরকম অনেক এককই পড়েছো তোমরা, আর তাই না। আর এই জায়গায় কী হবে এর একক? এর একক হচ্ছে টেসলা, আর সিজিএস তো তোমরা জানো, গাউস, আরও আছে ওয়েবার। টেসলা ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকে আমরা বলি টেসলা। এগুলো সব একক, এটা খাতায় লিখে রেখে দেবে, এটা খুব ভাইটাল, কারণ তোমাকে বারবার কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে। যে কোনো পরীক্ষায় প্রশ্নতে অনেক রকম প্রশ্ন দেবে। আমি নিজেও অনেক এমসিকিউ করাবো তখন। তো কে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, কত পরিমাণে বল দিয়ে তৈরি করে, একটা চার্জ পার্টিকেল এই দিকে আছে, একটা যদি তোমাকে বলে যে এটা এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে ই, একটা চার্জ পার্টিকেল এখানে এই জায়গায় একটা চার্জ পার্টিকেল সে এই দিক বরাবর যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, তোমাকে বলে ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে সে ইলেকট্রিক ফোর্স অনুভব করবে কোন দিক বরাবর? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সে যদি প্লাস চার্জ হয়, তাহলে সেই দিক বরাবরই ফোর্স পাবে, তাহলে তার উপর ফোর্স এই দিক বরাবর। এখন বললো এখানেই তুমি এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছো এখানে, তাহলে এখন ম্যাগনেটিক ফোর্স কত? ভি ওইদিকে, বি এইদিকে, তাহলে ভি ক্রস বি, তার মানে এই দিক বরাবর, তাহলে এই যে বোর্ডের বাইরের দিকে এই দিক বরাবর ম্যাগনেটিক ফোর্স এফ বি, এটা হচ্ছে এফ ই, এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডস এফ বি। তাহলে তার উপর এখন দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ওই দিকে, ইলেকট্রিক ফিল্ড থেকে টানছে নিজের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড থেকে এই দিক বরাবর সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে তার উপর একটা রেজাল্টেন্ট বল কাজ করবে, সেটা কোন প্লেনে? এই যে এই প্লেনটার মধ্যে কাজ করবে। তার গতি এই দিক বরাবর, একজন তাকে এই দিকে টানছে, একজন তাকে ওই দিকে টানছে, সুতরাং তার গতি এই দিক বরাবর ডেভিয়েটেড হয়ে যাবে, এই দিক বরাবর। তো এইরকমভাবে তুমি নিজে ভ্যারাইটিস কেস করবে, কোথাও ইলেকট্রিক ফিল্ড আছে, কোথাও ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করবে, মানে ফোর্সের ডিরেকশন বের করবে ভি ক্রস বি দিয়ে, আর ইলেকট্রিক ফিল্ড এইদিকে রেজাল্টেন্ট প্যাটার্ন অনুযায়ী তুমি পাবে এরকম। বেশ, নেক্সট আমাদের টপিকে চলে যাচ্ছে আমরা, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইক্লোট্রন মোশন। motion of charge particle, motion of charge particle in uniform magnetic field, motion of charge particle in uniform magnetic field। কোথাও একটা চার্জ পার্টিকেল আছে, আর সেই চার্জ পার্টিকেলটাকে তুমি একটা সুষম চুম্বক ক্ষেত্রে ছুড়ে দিয়েছো, এইটা তোমার সেই সুষম চুম্বক ক্ষেত্র বি, তাকে তুমি এই দিক বরাবর ভি ভেলোসিটি নিয়ে ছুড়ে দিয়েছো। তাহলে ভেলোসিটি ভি,
ম্যাগনেটিক ফিল্ড ক্রস বোর্ডের ভিতর দিকে, তাহলে এই চার্জ পার্টিকেলের উপর বল কত? কিউ ভি ক্রস বি। কিউ ভি ক্রস বি, চার্জের মান বাড়লে বল বাড়বে, ভেলোসিটি বাড়লে বল বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে বল বাড়বে। এবং ভি ক্রস বি এর দিকে তার বলের ডিরেকশন, তাহলে ভি নিচের দিকে, বি বোর্ডের ওপর দিকে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি যদি রাইট হ্যান্ড স্ক্রু করাও তাহলে এই দিক বরাবর হবে, সুতরাং এই দিক বরাবর সে একটা বল অনুভব করছে এফ। এবং এই বলের মান কত? এই বলের মান হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন 90। কেন? কারণ ভি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, ভি আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর 90 ডিগ্রিতে আছে এই ছবিতে, তাহলে সাইন 90 মানে 1, তার মানে কিউ ভিবি। এই পরিমাণ বল অনুভব করছে এই দিক বরাবর, এবং সেই বলটা তার ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, তার মানে তার যে সরণ, সেই সরণের সাথে 90 ডিগ্রি বল, তার মানে কার্যহীন বল। পৃথিবী টানে আমরা যাই, সুট বাক্স, সেই ক্লাস 9-এ পড়েছিলাম, একটি লোক হাতে বাক্স নিয়ে হেঁটে চলেছে এই দিক বরাবর। সে কি কোনো কাজ করছে না? কেন? কারণ সে যাচ্ছে এই দিক বরাবর, গ্র্যাভিটি নিচের দিকে টানছে, তাহলে তার যে সরণ সেটা গ্র্যাভিটির সাথে পারপেন্ডিকুলার, সুতরাং গ্র্যাভিটি এই জায়গায় কোনো কাজ করছে না, দিস ইজ কার্যহীন বল, তাই না? কার্যহীন বল। তাহলে এটাও ঠিক তাই, যখন একটা ফোর্স এই দিক বরাবর টানবে, তার ভেলোসিটির কার্যহীন বল মানে কি? কোনো কাজ করবে না। কাজ যদি না করা হয় তাহলে তার গতির যে মান, সেই মান কিন্তু বাড়বে না, মানে কোনো শক্তি তাকে তুমি দিচ্ছ না, পাওয়ার ডেলিভার করছো না তুমি, তার ডিরেকশানটা পাল্টাতে পারে। তো তার এই যে ফোর্স, তাতে কী হলো? ভেলোসিটি ডিরেকশানটা পাল্টে চলে এলো এইখানে। এবার এখানে যখন চলে এলো তখন তার ভেলোসিটি কোন দিক বরাবর আছে? তখন তার ভেলোসিটি এই দিক বরাবর আছে, ভি। ম্যাগনেটিক ফিল্ড এখন কোন দিকে? বোর্ডের ভিতর দিকে। তাহলে আবার তুমি ভি ক্রস বি করো, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিকে, এটা বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড, আর তার ভেলোসিটি এই দিক বরাবর। তাহলে আবার কি হচ্ছে? এই যে ভেলোসিটি, তাহলে ভি ক্রস বি আবার নিচের দিকে, তাহলে এখানে তার উপর ফোর্স আবার নিচের দিকে এই বরাবর। তাহলে সে যাচ্ছিল এইদিকে, ঠিক এই মুহূর্তে আবার তাকে 90 ডিগ্রিতে কেউ টানছে, তাহলে আবার এই গতিটা মেখে এখানে এসে হাজির হবে। তাহলে আবার সে এখানে এসে হাজির হলো এই জায়গায়। এখানে তার ভেলোসিটি কোন দিক বরাবর? এইদিকে, স্পর্শক বরাবর ভেলোসিটি। বৃত্তপথে যখন ঘোরে তখন প্রত্যেকটি বিন্দুতে স্পর্শক বরাবর তার ভেলোসিটি এরকম, এখানে ভেলোসিটি এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এইরকম তার ভেলোসিটি হয়। তাহলে যখন সে এখানে এসছে, এইটা তার ভেলোসিটি, এখন ম্যাগনেটিক ফিল্ড এখনও বোর্ডের ভিতর দিকে, ক্রস ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আবার সেই ক্রস ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু ভেলোসিটি এখন নিচের দিকে। তাহলে আবার কী করতে হবে? ভি ক্রস বি, তাহলে আবার ফোর্স তার সাথে 90 ডিগ্রি, তার মানে আবার কেন্দ্রের দিকে বল। তাহলে এই কেন্দ্রের দিকে বল আবার তার ভেলোসিটি বেঁকিয়ে দেবে, তাহলে আবার সে এই জায়গায় এসে হাজির হবে। এই জায়গায় তার ফোর্স ভেলোসিটি এই দিক বরাবর, তখন আবার কেন্দ্রের দিকে বল দিয়ে আবার সে এখানে এসে হাজির হবে। তাহলে কী হবে? ম্যাগনেটিক ফিল্ড এসে ঘুরতে লাগবে এদিক বরাবর। তাহলে ঘূর্ণনের জন্য আমরা জানি কোনো পার্টিকেল যখন বৃত্তপথে ঘোরে তখন ঘূর্ণনের জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি এম ভি স্কোয়ার বাই আর, যেটাকে আমরা বলি এম ভি স্কোয়ার বা বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্স। দিস ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর পরিমাণ অভিকেন্দ্র বল কাজ করে। সে যদি তার ভেলোসিটি যদি ভি হয় আর যে বৃত্তপথে সে ঘুরছে সেই বৃত্তপথে রেডিয়াস যদি হয় আর, তাহলে ঘূর্ণনের জন্য তাকে কন্টিনিউয়াস এক ধরনের, কারণ তার ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, তার ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা কে? অ্যাক্সিলারেশন তার ভেলোসিটি বৃদ্ধি পাওয়ার জন্য অ্যাক্সিলারেশন নয়, তার ডিরেকশন চেঞ্জ করা হচ্ছে ভেলোসিটি বারবার, ওই জন্য অ্যাক্সিলারেশন। এবং সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা বলি কি? অপকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ। এবং সেই অভিকেন্দ্র ত্বরণের বা অভিকেন্দ্র বলে যোগান দেয় কে? কোনো একটা ফোর্স। তুমি একটা সুতোর সাহায্যে একটা ঢিলকে ঘোরাচ্ছ, তাহলে সুতোর টান যেটা, সেইটাই তাকে বৃত্তপথে ঘোরাচ্ছে। তুমি যদি কাঁচি দিয়ে কেটে দাও তাহলে কিন্তু সেটা স্পর্শক বরাবর চলে যাবে। এখানে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড হঠাৎ করে অফ করে দাও তাহলে কিন্তু সে স্পর্শক বরাবর বেরিয়ে চলে যাবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে বৃত্তপথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলকে যোগান দিচ্ছে কিউ ভিবি, ম্যাগনেটিক ফোর্স। তাকে বারবার বৃত্তপথে ঘোরাচ্ছে, সে যখন ওইদিকে যাওয়ার চেষ্টা করছে আবার টেনে ঘুরিয়ে দিচ্ছে, যেমন এইদিকে যাওয়ার চেষ্টা করছে আবার টেনে ঘুরিয়ে দিচ্ছে, তাহলে সবসময় সে বৃত্তপথে ঘুরতে থাকছে। এবং সেই বৃত্তপথে ঘোরার জন্য যে এম ভি স্কোয়ার বাই আর, যে সেন্টিমিটার ফোর্স, এই ফোর্সের যোগান দেয় ম্যাগনেটিক ফোর্স কিউ ভিবি। তাহলে যে বৃত্তপথে সে ঘুরছে সেই বৃত্তপথের রেডিয়াস কত? অতএব আর ইকুয়াল টু, এখান থেকে তুমি পেয়ে যাবে একটা ভি দুদিকে কেটে যাবে, এদিকে একটা ভি এদিকে একটা ভি কেটে দাও, তাহলে এম ভি বাই কিউ বি, এম ভি বাই কিউ বি। এটাকে বলা হয় সাইক্লোট্রন রেডিয়াস। সাইক্লোট্রন রেডিয়াস, সাইক্লোট্রন এক ধরনের যন্ত্র। সাইক্লোট্রন কী ধরনের যন্ত্র পরে বলবো আমরা। তো যাই হোক, সে বৃত্তপথে এইভাবে ঘুরছে, তো সেই বৃত্তপথে ঘোরার যে ব্যাসার্ধ সেটা ডিপেন্ড করছে তার মাস।
তার ভেলোসিটি, যত ভেলোসিটি বাড়বে তো দেখতে পাচ্ছি যে বৃত্তপথের যে রেডিয়াস সেটা বাড়বে। আর তারপরে কি চার্জ আর ম্যাগনেটিক ফিল্ড যেরকম আছে সেরকম। এক পাক ঘুরতে কত সময় লাগবে? এক পাক ঘুরতে তার সময় লাগবে কত? তার ভেলোসিটি হচ্ছে ভি, এটা হচ্ছে তার ভেলোসিটি ভি, আর ভেলোসিটি মানে হচ্ছে সাম ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, তার মানে একক সময়ে সে যা দূরত্ব যায় তাকেই তার বেগ বলে, তাই না? একটা মোটরসাইকেলের বেগ 40 কিলোমিটার/আওয়ার, তার মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যাই। তাহলে মোটরসাইকেলের বেগ ভি মিটার/সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে ভি মিটার যায়, ঠিক আছে? তাহলে ভি দূরত্ব যায় 1 সেকেন্ডে, এটা হচ্ছে তার ভেলোসিটি। তাহলে সে এক পাকে যখন ঘুরছে সে কত দূরত্ব যাচ্ছে? 2πr দূরত্ব যাচ্ছে। তাহলে 2πr দূরত্ব যাচ্ছে, তার সময় লাগছে কত? 2πr/v, ওয়েকিং নিয়ম। ভি দূরত্ব যায় 1 সেকেন্ডে, এক দূরত্ব যায় 1/v, 2πr দূরত্ব যায় 2π/v। এইটাকে বলা হয় তার পর্যায়কাল টি। এক পাক ঘুরতে কতটা সময় লাগে? 2πr/v। আরের মান তুমি বের করে রেখেছো, আরের মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে টি সমান কত পাবে? তাহলে টি ইকুয়াল টু 2π, নিচে আছে ভি, আর আরের মানটা তুমি বসাবে mv/q ইন্টু বি। তাহলে ভেলোসিটি কেটে গেল 2πm/q ইন্টু বি, এদিক পড়াবো 2 ইন্টু বি। তার মানে এইখানে দেখতে পাচ্ছি যে একটা, আচ্ছা এটা টাইম পিরিয়ড হলো। তাহলে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ককে আমরা বলি যে 1/ফ্রিকোয়েন্সি, এটা সেটা বলি 1/t, তার মানে qb/2πm, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এফ। কম্পাঙ্কের অনন্যকে আমরা মানে টাইম পিরিয়ডের অনন্যকে বলি কম্পাঙ্ক। এখন এইখানে একটা মজার ব্যাপার দেখা গিয়েছে যে এক পাক ঘুরতে তার কত সময় লাগে সেটা দেখতে পাচ্ছি 2πm/qb। এক পাক ঘুরতে কতটা সময় লাগে সেটা তার রেডিয়াসটা থাকা উচিত ছিল মনে হচ্ছে। কেউ যদি তোমাকে বলে যে একটা লোক এইটুকু ঘুরবে তার কতটা সময় লাগবে টি, আর একটা লোক এতটা ঘুরবে তার সময় লাগবে টি, দুটোই সমান, তাহলে তোমার কাছে একটু কনফিউশন তো বটেই। এটা বড় রেডিয়াস, এটা ছোট রেডিয়াস, এটা দুটো রেডিয়াসই ম্যাগনেটিক ফিল্ড আছে এখানে, ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় আছে। একটা চার্জ পার্টিকেলকে তুমি ছুড়ে দিলে এখানে, তো চার্জ পার্টিকেলকে ছুড়ে দেওয়ার জন্য সে বৃত্তপথে ঘুরছে, যা সময় লাগলো এখানেও তাই সময় লেগেছে, দূরের বৃত্তটা ঘুরতেও তাই সময় লেগেছে, কারণ কোথাও এখানে আর নেই, আর বাড়লে টি বাড়বে এমন কোথাও নেই। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি। টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস। টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস। বড় রেডিয়াস তাহলে বড় সময় লাগবে, ছোট রেডিয়াস তাহলে ছোট সময় লাগবে, সেইটা তুমি বলতে পারবে না। তাহলে তোমাকে কী করে ব্যাখ্যা দিতে হবে? একটা লোক এইটুকু ঘুরতেও যা সময় লাগে ওইটুকু ঘুরতেও তাই সময় লাগে। যদি দুটো টাইম পিরিয়ড সময় হতে হয় তাহলে কী হতে হবে? এর যে স্পিড আর এর যে স্পিড, সেই স্পিড দুটো আলাদা হতে হবে। একটা পার্টিকেল মুভ করছে ফাস্টার, দ্য রেডিয়াস ইজ লার্জার, it has to move the longer distance to complete the circle, but its velocity is also high. লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করছে কিন্তু তার ভেলোসিটির মানটাও খুব বেশি, আর এখানে শর্টার ডিস্টেন্স ট্রাভেল করছে, সুতরাং তার ভেলোসিটির মানটাও কম। কম ভেলোসিটি নিয়ে ছোট রেডিয়াস মুভ করছে, বেশি ভেলোসিটি নিয়ে বড় রেডিয়াস মুভ করছে, টাইম পিরিয়ড 1 লাগবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় দেয় যে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলতে কী বোঝো বা টাইম পিরিয়ড বলতে কী বোঝো, হোয়াই ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস, কেন এটা ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস। তা তোমাকে এটাই বলতে হবে যে টাইম পিরিয়ড ভেলোসিটির ওপর কী বললাম, ওই যে দ্য টাইম পিরিয়ড হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্পিড, সি ইফ দ্য পার্টিকেল মুভ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি টাইম পিরিয়ড, এই যে এই টাইম পিরিয়ড এখানে দাও কোনো ভেলোসিটিও নেই, তাই না? কোনো ভেলোসিটি 2πm/r, তার মানে কি এটা টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি স্পিড। টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। আচ্ছা অন্যভাবে দেখি আমরা একটু, এখানে টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড, তার মানে কি স্পিড যদি কারোর বেশি হয় আর স্পিড যদি কারোর কম হয়, এবার এই কেসটাতে আমরা আসি। এটা তো রেডিয়াসের ওপর ইন্ডিপেন্ডেন্ট দেখলাম আমরা এই জায়গায় কিছু একটা। এইবার তুমি দেখো যে স্পিড, একটা পার্টিকেলের স্পিড খুব বেশি কিন্তু স্পিড খুব কম। তাহলে এবার একটা ছেলে এলো, দিয়ে বলা হলো যে এই এক পাক ঘুরলো, তার যে টাইম পিরিয়ড সেইটা হচ্ছে যা, সে যদি হাই, এটা সাপোজ লো স্পিড, আর একটা টাইম পিরিয়ড হাই স্পিড, দুটো ক্ষেত্রেই টাইম পিরিয়ড সেম। তাহলে এর ব্যাখ্যা কীভাবে দেবে? আবার উল্টোটা ভেবে নাও। একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম আমি, এবার সেটা তুমি উল্টো দিয়ে ব্যাখ্যা করো।
একটা লোকের ভেলোসিটি খুব কম, তার যা সময় লাগে, একটা লোকের ভেলোসিটি খুব বেশি, তারও একই সময় লাগে বৃত্তপথে ঘুরতে। তাহলে কি বলবো, সে যখন তার মানে এইটা থেকে কনক্লুশন আসছে কি, টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড। এখানে কোনো স্পিড নেই, স্পিড বেশি স্পিড কম, টাইম পিরিয়ড ইজ সেম। যদি বেশি ভেলোসিটি নিয়ে এসে আসে তাহলে তাকে লঙ্গার রেডিয়াস অতিক্রম করতে হবে, ওই জন্য একই টাইম পিরিয়ড। যদি কম ভেলোসিটি নিয়ে আসে তাহলে তাকে ছোটো রেডিয়াস অতিক্রম করতে হবে এই দিক বরাবর, টাইম পিরিয়ড ইজ সেম। ঠিক আছে, বোঝা গেল? এক পাক ঘুরতে তার সময় লাগছে সেম, তাহলে কেউ একজন বেশি ভেলোসিটি নিয়ে গিয়েছে, তাহলে কী হবে, একটা পার্টিকেল বেশি ভেলোসিটি নিয়ে গিয়েছে, তাহলে ওই তাকে ঘুরিয়ে বড় রেডিয়াস তাকে অতিক্রম করে তাকে নিয়ে আসবে এদিক বরাবর। আর সে কম ভেলোসিটি নিয়ে আছে, সুতরাং তাকে টুক করে ঘুরিয়ে দিয়ে এদিক বরাবর কী হবে, টাইম পিরিয়ডটা হয়ে যাবে সেম। তাহলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি অর সাইক্লোট্রন টাইম পিরিয়ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড, ভেলোসিটির উপর নির্ভর করে না। এবার একটা ভাইটাল জায়গা, এই জায়গা থেকে ভালো করে সবাই দেখো, খাতায় নোট করবে অবশ্যই। এখানে ম্যাগনেটিক ফিল্ড কী ডিরেকশানে ছিল, বোর্ডের ভিতর দিকে। পার্টিকেল যাচ্ছিল কোন দিকে, পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের সাথে বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যাচ্ছিল, এবং সেই পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি পার্টিকেল যায় তাহলে সে বৃত্তপথে ঘুরবে, বৃত্তপথে ঘুরবে। এটা মাথায় ঢুকিয়ে রাখো। ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি কোনো কণা লম্ব দিক বরাবর যায় তাহলে সে সার্কেল বৃত্তপথে ঘুরতে শুরু করবে, এবং সেই বৃত্তপথে ঘোরার যে টাইম পিরিয়ড সেটা এটা, এবং সেই বৃত্তপথে যেটা ঘুরবে তার রেডিয়াস সমান হচ্ছে mv/q/b। সব অঙ্ক দেবে, সাইক্লোট্রন রেডিয়াস, সাইক্লোট্রন টাইম পিরিয়ড, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সব বের করতে দেবে। সাইক্লোট্রন কেন, তার একটা নামের কারণ আছে, সেটা আমরা পরে বলবো। এইবার যদি পার্টিকেল 90 ডিগ্রিতে না ঘোরে, ম্যাগনেটিক ফিল্ডের আছে কোনো একটা রিজিয়ানে, তুমি পার্টিকেলকে 90 ডিগ্রিতে ছুড়ে দাও নি, তাহলে কী হবে? আচ্ছা, তা এইটা তো তুমি নোট করলে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন যদি সে যায় তাহলে তার ওপর একটা বৃত্তপথে সে ঘুরবে, এবং সার্কেল কিছু একটা রেডিয়াস আমরা তার পাবো। এখন যদি কোনো একটা কণা ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যায়, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কণাটা মুভ করছেও সেদিকে, সেম দিকে, মানে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, একটা কণা ওই দিক বরাবরই মুভ করছে, তাহলে কী দেখলাম, ম্যাগনেটিক ফিল্ডের দিকে কোনো দিক বরাবর সে যখন যায় তখন সে কোনো বল অনুভব করে না, কারণ আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু q/v/b, তার মানে ভি আর বি সেম ডিরেকশন বরাবর, তার মানে থিটা 0 সাইন 0 0, তো ফোর্স ইকুয়াল টু 0, সে কোনো ফোর্স অনুভব করে না। সুতরাং তার যে ভেলোসিটি ভি ছিল, এখন তার ভেলোসিটি, ডিরেকশন, ম্যাগনিটিউড সব সেম, সোজা বেরিয়ে চলে গেল, ম্যাগনেটিক ফিল্ডকে কেয়ারই করলো না। এই ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, তো সেটা বোর্ডের ভিতর দিকে বা বোর্ডের বাইরের দিকে সে যদি যায় একটা কণা, এই দিক বরাবর তাকে ছুটিয়ে দিলাম, সে সোজা বেরিয়ে চলে গেল, কোনো ডেভিয়েশন হলো না। কিন্তু তাকে যদি এই দিকে ছুটিয়ে দিই তাহলে সে এই বৃত্তপথে ঘুরতে শুরু করবে। ম্যাগনেটিক, এই যে এই ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর আছে, একটা কণাকে তুমি এই দিক বরাবর ছুটছো, তাহলে কী হচ্ছে, বল এই দিকে, তাহলে সে এখানে এসে হাজির হবে, আবার এখানে বল এই দিকে, তাহলে আবার এখানে এসে হাজির হবে, এখানে বল ওই দিকে টানছে, তাহলে আবার সেখানে হাজির হবে, এইভাবে সে বৃত্তপথে ঘুরতে শুরু করবে। এবং তার রেডিয়াস আমরা বের করলাম, এটা সাইক্লোট্রন কম্পাঙ্ক, সাইক্লোট্রন রেডিয়াস, এসবগুলো সব বের করলাম। এবার যদি পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যায় তাহলে তার উপর কোনো ফোর্স নেই, সুতরাং তার কোনো ভেলোসিটি ডেভিয়েশনও হবে না, ভেলোসিটির মানও চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না, সোজা বেরিয়ে চলে যাবে। এই দুটো পয়েন্টকে নোট করতে হবে আমাদের। দিয়ে আমরা দেখবো কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে, নট 90 ডিগ্রি, কোনো একটা অ্যাঙ্গেলে যাবে, তাহলে তার মোশনটা আর সার্কেল হবে না, সার্কেলের মতো, কিন্তু সেটা হেলিক্যাল হবে, হেলিক্স মানে সর্পিলাকার, এইভাবে স্পাইরাল টাইপের কিছু একটা হবে। সেইটা কেন হবে সেটা আমরা নেক্সট দেখব। তাহলে নেক্সট হচ্ছে আমাদের মোশন অফ এ চার্জ পার্টিকেল আমরা পড়ছি। বোর্ড রাখা খুব মুশকিল, দেখি কে কিছু বলছে কিনা, কারোর কিছু বলা আছে কিনা। সমান্তরাল ফোর্স, কারোর v/b এর দিক, তো v এর ডিরেকশানগুলো বুঝতে পারছি না, কোন ডিরেকশানটা বলতে হবে, কোন ডিরেকশানটা বুঝতে পারছি না সেটা বলতে হবে। ক্রস প্রোডাক্টের ডিরেকশান নিজে কী করতে হবে, v/b করতে হবে নিজেকে, v আর এর সাথে পারপেন্ডিকুলার হলে এই ডিরেকশান v/b টুয়ার্ডস হবে নাকি, দেখ টুয়ার্ডস না আউটওয়ার্ড হচ্ছে। এটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি, পার্টিকেল যাচ্ছে এই দিক বরাবর, ফোর্স কোন দিকে, v/b, ভি বোর্ডের ভিতর দিকে, এটা ভেলোসিটি, এটা ভেলোসিটি, তাহলে v/b প্লেন কোনটা, এইটা, তাহলে ফোর্স কোন দিকে, আপওয়ার্ড,
তাই না, রাইট হ্যান্ড স্ক্রু আপওয়ার্ড। আর নাহলে এই যে বুড়ো আঙুল ঘোরাবে, এ ক্রস বি করবে, বুড়ো আঙুল ওপর দিকে, তাহলে এই দিক বরাবর ফোর্স, এই দিক বরাবর যদি ফোর্স হয় তাহলে ভেলোসিটি এই দিকে মুভ করে যাবে, এইদিকে। সে তো যাচ্ছে, সেটা স্থির নেই যে সোজা তাকে টেনে নেবে, সে যাচ্ছে, তাহলে যেতে যেতে তাকে মুভ করাচ্ছে। এবার সে যখন ভেলোসিটি তার মুভ হচ্ছে, তখন প্রতি মুহূর্তে তার ভেলোসিটির দিক পাল্টাচ্ছে। তাহলে প্রতি মুহূর্তে যদি ভেলোসিটির দিক পাল্টে যায়, তাহলে প্রতি মুহূর্তে ফোর্সের দিকও পাল্টে যাবে। কারণ ভেলোসিটির দিক তুমি যখন প্রথম ক্যালকুলেশন করেছিলে তখন এই দিকে ধরে নিয়েছিলে, দিয়ে বলেছিলে ফোর্স এই দিকে। এখন ভেলোসিটি এই জায়গায় তো এই দিকে নয়, এই জায়গায় ভেলোসিটিটা এই দিকে, এইটা তোমার ভেলোসিটি। তাহলে এখন ফোর্স কী হবে? এখন ভেলোসিটি এইটা, ম্যাগনেটিক ফিল্ড এইটা, এই ক্রস বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখন ভি ক্রস বি এই দিকে, এই তলের সাথে লম্ব, তার মানে এখন ফোর্স এই দিকে। তারপরে কী হচ্ছে, ভেলোসিটি এই ফোর্সের জন্য সেই ভেলোসিটি আবার বেঁকে যাবে, তাহলে এই যে আবার বেঁকে গিয়েছে এখানে এরকম। তাহলে এখন ভেলোসিটি এই দিকে বরাবর, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড এখনও বোর্ডের ভিতর দিকে, তাহলে আবার ভি ক্রস বি করো, তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে, তাহলে আবার তার গতি এখানে চলে আসবে। ভি ক্রস বি জাস্ট সিম্পল, সেদিন সামনে থেকে বোঝালাম না আমি, এ ক্রস বি এর ডিরেকশন যেমন হয় ঠিক সেরকম। এক্স, এটা এক্স ওয়াই অ্যান্ড জি। এক্স ক্রস ওয়াই মানে কি? জেড ডিরেকশন। ওয়াই ক্রস জেড মানে কি? এক্স ডিরেকশন। জেড ক্রস এক্স মানে কি? ওয়াই ডিরেকশন। তাহলে এই যে যখন আমরা এক্স ক্রস ওয়াই করছি, এক্স ক্রস ওয়াই করছি, তখন কী পাচ্ছি? জেড ডিরেকশন পাচ্ছি। তাহলে এক্স ক্রস ওয়াই মানে কি? এই প্লেনটা, এই প্লেনের সাথে লম্ব না, এক্সের সাথে লম্ব, ওয়াইয়ের সাথে লম্ব, এই প্লেনের সাথে লম্ব। যখন আমরা ওয়াই ক্রস জেড করবো তখন এই প্লেনটা, তাহলে তার ডিরেকশানটা ওয়াই ক্রস জেড, তার মানে সেটা কোন দিক বরাবর হবে? এক্স ডিরেকশন হবে। ওয়াই ক্রস জেড মানে এক্স ডিরেকশন। তাহলে ওয়াইয়ের সাথে লম্ব, জেডের সাথে লম্ব, ওয়াই জেডকে নিয়ে যে প্লেন, সেই প্লেনের সাথেও লম্ব। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডিরেকশন। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্লাস 11-এ ছিল ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট নিয়ে এত ঘাবড়ালে হবে? ক্রস প্রোডাক্ট করতে জানতে হবে তো। আমি সেই দিনের জন্য ক্রস প্রোডাক্টগুলো দিলাম 4-5টা, সবাই তো অ্যান্সার দিলি মোটামুটি। বেশ, দেখি আর কারো কিছু বলার আছে কি না। এটা কী লিখেছে দেবাঞ্জন? বুঝতে পারছি না। ভি আর বি আর সাথে কি ভাষাগুলো বুঝতে পারছি না। ভি আর বি এর সাথে নাকি, ভি এর বি এর সাথে নাকি লিখেছে। পারপেন্ডিকুলার হলে ডিরেকশন ভি ক্রস বি হওয়ায়, বিশু কি বলছে দেখি। ওটা ভি স্টার লিখেছি, স্টার মানে কি? ভি ক্রস বি নাকি? ভি ক্রস বি এর সাথে সমান্তরাল ফোর্স হবে না, কারণ ভি ক্রস বি এর তো ভি অ্যান্ড বি এর সাথে পারপেন্ডিকুলার। ও, তার মানে বলছি ভি ক্রস বি এর সাথে সমান্তরাল ফোর্স হবে, সেটাই তো একটু আগে বললাম। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয় আর এইটা যদি বি ভেক্টর হয়, বল এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? এ ক্রস বি এর সমান্তরাল। তার মানে এ ক্রস বি এর সমান্তরাল মানে কি? এইটা হচ্ছে তোর প্লেন। এ ক্রস বি মানে কি রে? এ ক্রস বি মানে এরিয়াটা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা এরিয়া। প্যারালেলোগ্রাম ক্লাস 11-এ ছিল এ ক্রস বি, এই এরিয়াটা। এবার এই এরিয়া ডিরেকশন সবসময় তলের সাথে লম্ব দিকে হবে। এটার এই দিকে যদি ঘোরাস এ ক্রস বি, তাহলে এই দিকে যদি বি ক্রস এ করিস তাহলে বোর্ডের ভিতর দিকে। তাহলে কী করে এ বি এর সাথে প্যারালাল হবে? তাই না? এ আর বি এর সাথে প্যারালাল মানে তো এই দিকে অথবা এই দিকে। তাহলে এই দিকে হলে এর সাথে প্যারালাল, তাহলে সেটা কী করে হবে? এটা যদি বলে আমি এটা কিছু সি, সিটাকে এর সাথে লম্ব হতে হবে, বি এর সাথে লম্ব হতে হবে, তাহলে এটা এই দিক বরাবর যদি হয় তাহলে এর সাথে লম্ব হবে, এর সাথে প্যারালাল হচ্ছে। আর যদি ওই দিক বরাবর হয় তাহলে বি এর সাথে প্যারালাল হচ্ছে, হবে না তো? এ ক্রস বি এর ডিরেকশন সবসময় বাইরের দিকে। এরকম টর্কেও করেছি তো আমরা, টর্ক সমান আগে করেছি না, টাও ইজিক্যাল টু পি ক্রস ই, এরকম করেছি আমরা। তাহলে কি করেছিলাম? পি একটা কিছু, ই একটা কিছু, পি ক্রস ই এর দিকে রেজাল্টেন্ট। এটা সাপোজ পি, এটা সাপোজ ই, পি ক্রস ই করেছিলাম। তাহলে কি পি আর ই এর সমান্তরাল হবে ভেতর দিকে? রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাতে হবে। আর রাইট হ্যান্ড স্ক্রু যদি না ঘোরাতে পারো তাহলে সেই বুড়ো আঙুল 4টে বুড়ো আঙুল ঘোরাতে হবে। এই যে আদারওয়াইজ সে ফ্লেমিংয়ের বাম হস্ত, ফ্লেমিংয়ের বাম হস্ত বইয়ে লেখা আছে না, এরকম করে 3টে, এরকম 3টে ম্যাগনেটিক। এইটা হচ্ছে সবসময় ম্যাগনেটিক ফিল্ড বি, তর্জনী। আর এই যে এটা হচ্ছে ভেলোসিটি ভি, আর এটা হচ্ছে ফোর্স, বুড়ো আঙুল। ঠিক আছে? এই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, তর্জনী ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি এই দিক বরাবর, তাহলে ফোর্স কোন দিকে? বুড়ো আঙুল, মানে বোর্ডের ওপর দিকে, ভি ক্রস বি। এবার তুই তাহলে দেখবি কোথাও যদি ক্রস থাকে, কোথাও যদি এই দিকে থাকে, তাহলে এবার লে বুড়ো আঙুল ঢোকা বোর্ডের ভেতর দিকে। এই ক্রস ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ক্রস তর্জনী সবসময় ম্যাগনেটিক ফিল্ড, যত ফিজিক্সের সব জায়গায় তর্জনী ম্যাগনেটিক ফিল্ড, তাই তর্জনীকে বোর্ডের ভেতর ঢোকা। ঠিক আছে? এই যে এই যে এইটা ম্যাগনেটিক ফিল্ড বিটা, বেশ এইটা ম্যাগনেটিক ফিল্ড বি, এইটা ভেলোসিটি এইদিকে। এই যে
এইটা ফিক্সড, এটা ফিক্সড। এবার তর্জনী ম্যাগনেটিক ফিল্ড, এই যে তর্জনী বোর্ডের ভিতরে ম্যাগনেটিক ভেলোসিটি কোন দিক বরাবর, এই দিক বরাবর, এই দেখে এই দিকে ফোর্স, বুড়ো আঙুল, এইটা হচ্ছে ফোর্স। এইভাবে কি বারবার আঙুল ঘোরানো সম্ভব? ভি ক্রস ভি করবো আমরা, এইদিকে ভি, এই তো এইটা ভি মানে এইটা ভি, বোর্ডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড মানে এইটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ভি ক্রস ভি করে দাও, আপওয়ার্ড, আপওয়ার্ড পেয়ে যাবো। বেশ, তাহলে এগুলোতে ফোর্সের ডিরেকশন না বোঝার কিছু নেই, জাস্ট এ ক্রস ভি এর ডিরেকশন যেমন হয় সেরকম ভি ক্রস ই, শুধুমাত্র মনে রাখতে হবে যদি ইলেকট্রন হয় তাহলে সেই ডিরেকশনটা উল্টো হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এবার হেলিক্যাল মোশন যেটা পাওয়া যায় সেটা কীরকম? সাপোজ আমার কাছে এরকম জেড ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম, এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। এই জেড ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে জেড ডিরেকশন বরাবর। এবার আমি কী করলাম, এবার একটা চার্জ পার্টিকেলকে আমি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে নয়, ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারে যদি ছুড়ে দিতাম তাহলে সে বৃত্তপথে ঘুরতে লাগতো। কেন? এই যে দেখিনি আরেকবার, এটা চার্জ পার্টিকেল, একে এই দিকে বরাবর ছুড়ে দিলাম ভি, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, জেড দিকে, ভি কোন দিকে, ওই দিকে, তাহলে তার উপর বল কোন দিকে, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, তাহলে ভি এইদিকে, বি ওপর দিকে। এবার দেখো রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও, এইদিকে ভি, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ভি ক্রস বি কী হবে, বাইরের দিকে, ভি ক্রস বি, এই যে ভি থেকে বি এর দিকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরা, বুড়ো আঙুল বাইরের দিকে, বা রাইট হ্যান্ড স্ক্রু ঘোরা বাইরের দিকে, তাহলে তার উপর ফোর্স কাজ করছে এই দিকে, তাহলে তার গতি এইদিকে বেঁকে যাবে। তার মানে এইদিকে সে যাওয়ার সময় এইদিকে বেঁকে শুরু করবে, দিয়ে এই বৃত্তপথে ঘুরতে শুরু করবে এদিকে, কারণ এখানে যখন আসবে তখন তো বেগ পাল্টে গেছে, তার বেগটা তখন এই দিকে হয়ে গেছে, তখন সে ওই দিক বরাবর ঘুরতে শুরু করবে, সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম। তাহলে এই হচ্ছে এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারে ছুড়ে দিলে সে বৃত্তপথে ঘুরতো। এখন আমরা পারপেন্ডিকুলারে ছুটছি না, ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমরা সাপোজ একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, আমরা কিছু একটা অ্যাঙ্গেল এই ডিরেকশন বরাবর, এখানে পার্টিকেল আছে, এখানে আমি এই ডিরেকশন বরাবর, এই দিক বরাবর ছুড়ে দিলাম এখানে, এইটা তোমার ম্যাগনেটিক ফিল্ড, এটা জেড, এইটা ভেলোসিটি তার ভি, এইটা হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বি, এই যে ম্যাগনেটিক ফিল্ড এখানেও আছে বি, তার মানে এখানেও আছে বি, আমি এখানে একটা চার্জ পার্টিকেলকে রেখে ওপর দিকে ঠিক একটু অ্যাঙ্গেল করে, জেড ডিরেকশন বরাবর নয়, এটা একটা প্লেনে, মানে এই যে প্লেনটা যদি আঁকি আমরা, তাহলে এইরকম একটা প্লেন, নিশ্চয়ই বোঝা যাচ্ছে সবার, একটা অ্যাঙ্গেল করে আমরা এটাকে ছুড়ে দিলাম, ঠিক আছে, ভিজুয়ালাইজ করা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে সবার। মানে এইটা ম্যাগনেটিক ফিল্ড জেড ডিরেকশন এইটা, এবার একটা কণাকে এই দিকে ছুড়ে দিয়েছি, এই দিকে নয়, তার 90 ডিগ্রি, তাহলে তো ঘুরতে লাগবে, এইদিকে হোক বা এইদিকেও ঘুরতে লাগবে, এই দিকে ছুড়ে দিয়েছি থিটা কোণে, থিটা, এবার কী হবে, তার উপর ফোর্স কাজ করবে। আগের দিন অনেকে জিজ্ঞেস করলো থিটা কোণে ছুড়লে কী হবে, এ করলে কী হবে, এখানেও তাই দেখবো আমরা। তাহলে এই যে ভেলোসিটি, এই যে এই ছবিটা আমরা এখন এঁকেছি, এই ছবিটা এই দিক বরাবর, এটা ম্যাগনেটিক ফিল্ড, এই দিক বরাবর তাকে ছুড়ে দিয়েছি। এবার এই যে ভেলোসিটি, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে ভি প্যারালাল, তাই না, দুটো পারপেন্ডিকুলার। তাহলে ভিকে আমরা যদি দুটো কম্পোনেন্টে ভেঙে দিই, ভিকে, তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট পাবো আমরা ভি এর, এই দিক বরাবর, সেটাকে আমরা বলছি ভি পারপেন্ডিকুলার, কারণ ম্যাগনেটিক ফিল্ডের সাথে এটা পারপেন্ডিকুলার। আর একটা কম্পোনেন্ট কী হচ্ছে, এটা এই দিক বরাবর, তার মানে সেটা আর একটা কম্পোনেন্ট হচ্ছে ভি প্যারালাল। দুটো কম্পোনেন্ট, বেশ এইখানে ভেক্টর দিচ্ছি না আমি, দুটো, ভিটাকে আমি দুটো ভাগে ভেঙে দিলাম, ভিটাকে দুটো ভাগে ভেঙে দিলাম, দিয়ে বললাম ভি পারপেন্ডিকুলার আর ভি প্যারালাল। এবার আমি যদি মনে মনে এটা ভাবি যে একটা কণা ভি প্যারালাল ভেলোসিটি নিয়ে এই দিকে যাচ্ছে, প্যারালাল ভেলোসিটিটা কোন দিকে, এইদিকে, এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কণাকে ছুড়ে দিয়েছি এদিক বরাবর, তাহলে এটা ভি পারপেন্ডিকুলার, এটা ভি প্যারালাল, এরকম। এবার এই ভি যেটা আছে, এই ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, একটা এইটা একটা এইটা। আমি যদি বলি একটা কণা ভি প্যারালাল ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, তাহলে একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যাচ্ছে, তার ভেলোসিটির কোনো পরিবর্তন কি হবে, হবে না। একটু আগে আমি নোট করতে বলেছিলাম খাতায়, ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যদি কোনো কণা যায় তাহলে তার উপর কোনো ফোর্স কাজ করে না, তাহলে তার যে ভি প্যারালাল ভেলোসিটি ছিল, সেই ভি প্যারালাল ভেলোসিটি নিয়ে এসে উপরে উঠেই যাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না, কারণ সে ম্যাগনেটিক ফিল্ডের দিকেই যাচ্ছে। কিন্তু সাথে সাথেই ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি নিয়েও কণাটি আছে, তার একটা উপাংশ এই দিক বরাবর আছে, তাহলে যদি সে ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি থাকে, তাহলে তার উপর বল কী হবে, তার উপর বল হবে এফ ইজিক্যাল টু কিউ ভি পারপেন্ডিকুলার ক্রস বি, এই পরিমাণ বল কাজ করবে। এবং এই বল কোন দিকে, ভি পারপেন্ডিকুলার এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড জেড অক্ষ বরাবর, এই দিক বরাবর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড জেড অক্ষ বরাবর আর ভি পারপেন্ডিকুলার এই দিক বরাবর, তাহলে ভি ক্রস বি
তার মানে এই দিকে বল, বাইরের দিকে বল, তাই না? ভি ক্রস বি, বাইরের দিকে বল। তাহলে বাইরের দিকে বল মানে সে কণা যদি এই দিকে যায় তাহলে তার উপর বল এই দিক বরাবর, তার মানে তার কণা এই দিকে ঘুরে যাবে এইদিকে, এবং সে বৃত্তপথে ঘুরবে। কারণ ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার যদি কোনো কণা ছোটে তাহলে সে বৃত্তপথে ঘোরে। একটু আগে আগেরটাই করলাম আমরা, তাই না? তাহলে কী হবে, সে বৃত্তপথে ঘুরবে এই দিক বরাবর, এই ভেলোসিটি নিয়ে সে বৃত্তপথে ঘুরবে, এবং সেই বৃত্তপথের রেডিয়াস কত? এই বৃত্তপথের রেডিয়াস কত? একটু আগে বের করলাম আমরা যে এম ভি বাই কিউ ইন্টু বি সাইক্লোট্রন রেডিয়াস, যেখানে ভি এর মান আর ভি নয়, ভি এর মান এবার ভি পারপেন্ডিকুলার, ঠিক কি না? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার কণা যখন ছোটে তখন সে বৃত্তপথে ঘোরে, এবং বৃত্তপথের রেডিয়াস হচ্ছে এম ভি বাই কিউ বি। তাহলে এইটা ম্যাগনেটিক ফিল্ড, এইটা একটা কণা এইদিকে যাচ্ছিল, সে বৃত্তপথে ঘুরছে এরকম। কিন্তু এখন শুধু এইটাই তার সর্বশেষ উপাংশ নয়, ওপর দিকেও একটা বেগ আছে, যে বেগটাকে কেউ কমাতেও পারছে না, বাড়াতেও পারছে না। তাহলে সে কী হবে, বৃত্তপথে ঘুরতে ঘুরতেই সে ওপরে উঠবে, তাই না? এই কম্পোনেন্টটা তাকে বৃত্তপথে ঘোরাচ্ছে, আর ভি প্যারালাল কম্পোনেন্ট তাকে ওপর দিকে টানছে। তাহলে সে ঘুরতে ঘুরতেই সে ওপরে উঠবে, তার মানে তার মোশনটা কেমন হবে? এটা যদি জেড ডিরেকশন হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, তাহলে সে এইভাবে ঘুরতে ঘুরতে সে যাবে। এই মোশনটাকে বলা হয় হেলিক্যাল মোশন, যার রেডিয়াস কত? এটা একটা বৃত্তের অংশ, মানে এইখান থেকে সে যদি যাত্রা শুরু করে, রেডিয়াস সমান এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ ইন্টু বি। কী বললাম? এইভাবে তার যাত্রা হচ্ছে। এইখান থেকে যদি সে যাত্রা শুরু করে, সাপোজ কোনো একটা জায়গা থেকে সে, তাহলে কি, যদি ওপর উপাংশটা না থাকতো তাহলে এইটা এইভাবে গিয়ে এইখানেই শেষ হতো, মানে এরকম হতো, এইভাবে সে ঘুরতো বৃত্তপথে, ম্যাগনেটিক ফিল্ড যেরকম বরাবর এখানে হতো। কিন্তু এখানে কি, এখানে তাকে হতে দেবে না, কারণ সে যখন এখানে আসছে, ওপর দিকে একটা ভেলোসিটি আছে ভি প্যারালেল, যেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এই ভেলোসিটির মান বাড়বেও না কমবেও না। তাহলে সে এই দিকে ওপরে উঠতে ওইখানে ফিরে আসার কথা তার, কিন্তু আসতে দেবে না, কিন্তু বৃত্তপথে সে ঘুরবে, এইরকমভাবে সে ঘুরতে থাকবে, কারণ তার ভি পারপেন্ডিকুলার কম্পোনেন্টও আছে, ঠিক আছে? তাহলে এই যে এক পাক বরাবর সেই পার্টিকেলটা ঘুরে এলো, এই যে মোশনটা আর বৃত্ত পথ নয়, এই মোশনটা কি বলা হয়? তার সর্পিলাকার মোশন বা হেলিক্যাল মোশন বলা হয়। এবং এই হেলিক্যাল মোশনের একটা জিনিস তোমাদেরকে বের করতে দেয় পরীক্ষায়, যেটাকে বলা হয় পিচ। পিচ কাকে বলে দেখে নি? আচ্ছা, যদি এটা থিটা হয়, ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি এটা থিটা হয়, তাহলে ভি পারপেন্ডিকুলারটা কত? এটা যদি ভি হয় তাহলে এটা ভি সাইন থিটা, এটা ভি কস থিটা, তাহলে এটা ভি কস থিটা বলতে পারো, ঠিক আছে? একটা ভ্যালু, কিছু একটা, কি বললাম বোঝা গেল? এটা ভি কস থিটা, এটা ভি সাইন থিটা, পারপেন্ডিকুলারটা হচ্ছে ভি সাইন থিটা। এটা যদি ভি হয়, এটা ভি কস থিটা, আর এটা ভি সাইন থিটা, তাহলে ভি পারপেন্ডিকুলারটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে রেডিয়াসে এই জায়গাটা তুমি কী পাবে? এম ভি সাইন থিটা বাই কিউ বি। এই রেডিয়াসে সে ঘুরতে ঘুরতে ওপরে উঠছে, এই দিক বরাবর সে ঘুরতে ঘুরতে ওপরে উঠছে, এইটা হচ্ছে সে রেডিয়াসটা। আর মানে এত। টাইম পিরিয়ড কত? এক পাক ঘুরতে তার কত সময় লাগছে? এক পাক ঘুরতে তার সময় লাগছে 2 পাই, একটু আগে বের করলাম আমরা, 2 পাই এম বাই কিউবি। 2 পাই এম বাই কিউবি, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইস ভেলোসিটি। আমরা জানি এটা ভেলোসিটি পারপেন্ডিকুলার প্যারালাল এর উপর ডিপেন্ড করে না, সো ইট ইস ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। এবার যদি পিচ বলা হয়, তাহলে পিচ মানে কি? পিচ মানে হচ্ছে এই রৈখিক কতটা তার সরণ হচ্ছে ওপর দিকে, এই দিক বরাবর। মানে সে এইখান থেকে যাত্রা শুরু করেছিল, সে তো এক পাক ঘুরে তার এখানেই আসার কথা ছিল, কিন্তু এখানে আসেনি, এই এক পাক ঘুরে সে ওপরের এই বিন্দুটাতে এসেছে, এইটা। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় পিচ, PITCH। তাহলে এই ডিস্টেন্সটা কত? এইখান থেকে ওপর দিকে যাচ্ছে, তাহলে ওপরের ভেলোসিটি, এই দিক বরাবর ওপরে উঠছে, তাহলে ওপরের ভেলোসিটি লাগবে। ওপরের ভেলোসিটি মানে কত? তাহলে পিচ ইকুয়াল টু ভি প্যারালাল ইন্টু এইটা যেতে তার কত সময় লেগেছে, কারণ সে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, কিন্তু সোজা পথে তো যায়নি, সে গিয়েছে এই পথে, তাহলে এইটুকু যেতে তার সময় লেগেছে কত? এত 2 পাই এম বাই কিউবি। তাহলে এখান থেকে এখানে সে শিফট হয়েছে, তাহলে এটা হচ্ছে 2 পাই এম বাই কিউবি। আর ভি প্যারালাল কত? এটা ভি, এটা কস থিটা, তাহলে এটা ভি কস থিটা, এটা ভি সাইন থিটা, তাহলে এটা ভি কস থিটা অ্যান্ড 2 পাই এম বাই কিউবি। এটা হচ্ছে তার পিচ।
ঠিক আছে, কোনো অসুবিধা আছে? এবার তুমি এই জায়গায় আর একটু নতুন করে কিছু একটা বের করতে পারো, এই জায়গায় এই এক্সপ্রেশনটাকে আর একটু মডিফাই করতে পারো। কী কী এক্সপ্রেশন পেয়েছিলাম আমরা এক্সপ্রেশন পেয়েছিলাম যে আর যেটা রেডিয়াস যেটা সেটা ছিল এম ভি সাইন থিটা বাই কিউবি, এরকম পেয়েছিলাম না একটু আগে, এম ভি কী যেন, হ্যাঁ ঠিক আছে, এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি, এটা ছিল রেডিয়াস। আর ভি প্যারালাল সমান ভি কস থিটা, ভি পারপেন্ডিকুলার সমান ভি সাইন থিটা, এরকম ছিল। তাহলে পিচ যে জায়গায় পেলাম সেটা ভি কস থিটা, আর এই জায়গায় এই কিউবি এর জায়গায় তুমি এটা বসাতে পারো যে এম ভি সাইন থিটা বাই আর, এই টাইপের কিছু একটা বসাতে পারি, বা কিছু একটা ভ্যালু তুমি চেঞ্জ করতে পারো এই জায়গায়। কস ভি এর মানটা যদি পাল্টে দিই এখান থেকে ভিটা যদি পাল্টাই তাহলে কী বসবে দেখে নিই, কী বসবে। 2 m বাই কিউবি কস থিটাকে রাখলাম, আর যদি ভি এর মানটা এখান থেকে তুমি বসিয়ে দাও তাহলে এটা কী আসবে, এখানে আসছে আর কিউবি বাই এম সাইন থিটা, তাহলে আর কিউবি বাই এম সাইন থিটা। তাহলে কী কাটছে, কিউবি আর এম কেটে যাচ্ছে, তাহলে 2 r ইন্টু কস বাই সাইন মানে কট থিটা, তাহলে এটা কট থিটা। 2 r মানে বৃত্তের পরিধি, তাহলে এটা হচ্ছে পরিধি ইন্টু কট থিটা, এটা হচ্ছে পিচ, PITCH ইকাল টু বৃত্তপথের পরিধি ইন্টু কট থিটা, কট ইন্টু কট থিটা। তার মানে দেখতে পাচ্ছি একটা পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারে যাচ্ছে, সে বৃত্তপথে ঘুরছে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাচ্ছে, নো ডেভিয়েশন। কিন্তু যদি সে এইভাবে যায় তাহলে তার দুটো কম্পোনেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ডে প্যারালাল, যে কম্পোনেন্টটা তার গতিকে পরিবর্তন করবে না, সোজা বেরিয়ে যাবে, কারণ তার আবার ফোর্স 0। কিন্তু পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যেটা সেটা বৃত্তপথে ঘোরাবে। এখন দুটো কম্পোনেন্টে যদি তার থাকে তাহলে সেই জায়গায় বৃত্তপথে ঘুরতে ঘুরতে সে ওপরে উঠবে, এবং বৃত্তপথে ঘুরতে ঘুরতে যখন সে ওপরে উঠছে তখন এই যে বিন্দুতে সে শুরু হয়েছিল তার যাত্রাটা পি, এই বিন্দুতেই শেষ হবে না, কারণ সে ওপরে উঠে এসেছে, এবং এই বিন্দুতে সেটা শেষ হবে, সেটা কিউ, এবং এই যে রৈখিক ডিস্টেন্স সেটাকে বলা হয় পিচ, এবং সেই পিচটাই আমরা বের করলাম, যার মান বেরোলো বৃত্তপথের পরিধি 2 r ইন্টু কট থিটা। তো থিটার ওপর ডিপেন্ড করবে যে সে কতটা পিচ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় যে আমাদের ম্যাগনেটিক ফোকাসিংয়ের কাজে লাগানো যায় এখানে। আচ্ছা, কেউ আমাকে আগের দিন জিজ্ঞেস করছিল ইলেকট্রিক ফিল্ডের ব্যবহারিক প্রয়োগ, আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহারিক প্রয়োগ কী। ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহারিক প্রয়োগ সব জায়গাতেই, কোন জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহারিক প্রয়োগ নেই? একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটার বলা হোক, একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর বলা হয়, তোমার ভেতরে যে মোবাইলটা যেটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গ্রহণ করছে, টিভিতে ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো যে জায়গাগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলা হবে সব জায়গাতেই ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট ছাড়া কোনো কাজই হবে না। আর একটা কথা কি জিজ্ঞেস করছিল, সেমি কন্ডাক্টিং ওয়্যার হলে কি হবে? সেমি কন্ডাক্টিং ওয়্যার হয় না, একটা তার সেটা সেমি কন্ডাক্টর সেভাবে হয় না, সেমি কন্ডাক্টিং ডিভাইস হয়, পিএন জাংশন ডায়োড হয়, এইটুকু ডিভাইস হয়, তার মধ্যে বিশেষ বিশেষ ফেনোমেনা কিছু থাকে। তো সেই জায়গার কেস একটা গোটা তার একটা কেস, একটা ম্যাগনেট কিছু ফ্রি ইলেকট্রন মুভ করছে, ম্যাগনেট যদি থাকে তাহলে ম্যাগনেটের ভেতরে জানবে যে ফ্রি ইলেকট্রনগুলো সার্কুলেটিং এভাবে ঘুরছে এইভাবে, ওই জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা এই দিক বরাবর পাই, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তো আসবে আমরা পরে। তো এটা ছিল পিচ। দেখি আর কার কিছু বলার আছে কিনা, কতক্ষণ হলো একটু দেখি, তারপর আমরা নতুন টপিকে যাব, আমরা ম্যাগনেটিক ফোর্স অন কারেন্ট ক্যারিং ওয়্যারে যাব, দেখি কতটা হলো। ডিরেকশনগুলো তো বললি, ডিরেকশনগুলো বুঝতে হবে, চেষ্টা করতে হবে বোঝার। কতক্ষণ হলো একটু জানো আমাকে। বেশ, এখানে যে প্রচুর কমেন্ট যেগুলো দেখতে পাচ্ছি আমি, সব কমেন্টগুলো পড়া যাচ্ছে না, অনেক উপরে আছে কমেন্টগুলো। আর ভিডিওগুলো কিন্তু কমপ্লিট দেখতে হবে, কমপ্লিট শুধু দেখলেই হবে না, মানে একটুখানি 10 মিনিট দেখে নিলাম তাহলে কিন্তু ভিডিও ক্লিয়ার হবে না। যেমন এখনই আমি দেখছি 9 জন লাইভে, একটু আগে ছিল 11 জন 12 জন, আবার এখনও দেখছি 9 জন, যে সেই এসে কমেন্ট করছে স্যার আমি বুঝতে পারলাম না।
তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না। সত্যি কথা বলতে তোমাকে যদি বুঝতে হয় তাহলে এতটাও সহজ তো নয় জিনিসটা যে সঙ্গে সঙ্গে আমি এক লাইনে স্যার একটু বুঝিয়ে দিলাম, হ্যাঁ আমি রাইট হ্যান্ড স্ক্রু করে দিলাম। ফিল করতে হবে ব্যাপারগুলো। প্রথমেই আমি একটা অঙ্ক করে দিলাম কিছু একটা ফর্মুলা ইউজ করে, সেটা তোমার শেখা নয়, কিন্তু বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করতে হবে। 1 ঘন্টা 25 মিনিট তাহলে কি থাকবে আজকে? ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল এরপরে। বেশ, হেলিক্যাল মোশনটা তোমাদের বইয়ে ছায়াপ্রকাশনীতে মনে হয় একটু ভুল আছে, তার ডিরেকশানটা একটু নিজেরা চেক করে নেবে, যে তারা যে ক্লকওয়াইজ সেন্সে ঘুরিয়েছে সেটা অন্য একটা সেন্স হবে। তো সেই সেন্সটা নিজেরা একটু ইউটিউব সার্চ করে দেখতে পারো ওখানে, বা জিআইএফ ফাইল যেগুলো হয় জিআইএফ ফাইলে পেয়ে যাবে। আর এইটা কত পাতায় আছে? 338 থেকে 39 পাতায় তোমাদের বইয়ে, ছায়াপ্রকাশনী বইয়ে 338 থেকে 39 পাতায়। ওখানে দেখবে যে সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিশীল গতি বলে হেডিং আছে, তারপরে সাইক্লোটন আবর্তনকাল, সাইক্লোটন কম্পাঙ্ক এগুলো আছে। দেখবে যে সংখিল গতি বা স্পাইরাল মোশন বা হেলিক্যাল পথ যেটা বললাম সেটাও দেখবে পুরোপুরি দেওয়া আছে। আর সাইক্লোট্রন এখন পড়ার দরকার নেই, সেটা এখন কিছুদিন যাক তারপরে পড়বো আমরা। আগে আরও কিছু বেসিক জিনিস পড়ি, তারপর আমরা বাকি জিনিসগুলোতে আসবো। তাহলে কি আজকে ছেড়ে দেবো? আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ক্যারিং লুপ। মানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে বসালাম, তাহলে সে কত ম্যাগনেটিক ফিল্ড অনুভব করবে সেটা মানে নেক্সট টপিক। যেটা কেউ কিছু বলছে না, তার মানে সবাই ছেড়ে দিন, এটাই ধরে নিচ্ছি আমি। যাই হোক, তো লেংদি টপিক তো একটু অসুবিধা তো হতেই পারে। যদি এটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, ক্রস এখানে ডট। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা অনুভব করে কী বললাম? ছুটন্ত চার্জ। কিছু চার্জ আছে, তারা ছুটছে, তাহলে তারা বলবে ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই ছুটন্ত চার্জওয়ালা আরেকটা কারেন্ট ক্যারিং ওয়্যার এই জায়গায় বসিয়ে দিলাম, তাহলে তার উপরেও তো কিছু একটা বল হবে। তো সেই বলটা কত? F = QV × B। এইটা হচ্ছে একটা চার্জের ওপর বল। এখন চার্জকে যদি আমরা কারেন্ট বলি, তাহলে খুব ইজি ক্যালকুলেশন করতে পারি আমরা, যে ভেলোসিটি মানে লেংথ পার টাইম এটা, আর চার্জ পার টাইম তার মানে কারেন্ট। তাহলে IL × B, থাম্ব রুল, মুখে মুখে। মানে এই যে কারেন্ট, এটা যদি চার্জ হতো, কিছু চার্জ ছুটে গেল, তাহলে তার উপর বল কী হতো? QV × B, এটা হচ্ছে তার উপর বল। এখন যদি এটা চার্জ না ছুটে কারেন্ট ছোটে, তাহলে Q is replaced by I and V is replaced by L। মানে যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা বসাবো তার লেংথ কত সেটা যদি বসিয়ে দিই, তাহলে সে কত, মানে এটা ম্যাগনেটিক ফিল্ড আছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে এ কত ম্যাগনেটিক ফোর্স পাবে? IL × B। QV is equivalent to I × L। মনে রাখবে, যেখানে যেখানে QV থাকবে সেই সমস্ত জায়গায় I × L বসাতে পারো। যদিও আমরা এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবো, নেক্সট দিনই করবো, আজকে আর করবো না। মানে কোনো জায়গায় যদি তোমার কাছে Q × V থাকে, তার মানে কি? ভেলোসিটি মানে কি? লেংথ পার টাইম, যেটা বললাম Q, তো এটা সাম লেংথ পার টাইম। আর চার্জ পার টাইম মানে কারেন্ট IL। তাহলে যেখানে যেখানে QV থাকবে তুমি সেই জায়গায় I × L বসাতে পারো এই জায়গায়। তাহলে ফোর্সের এক্সপ্রেশন যেটা QV × B, তোমাকে বলা হলো কার উপর বল? তুমি বললে চার্জের উপর বল। কেন বল? ম্যাগনেটিক ফিল্ড আছে বল। এবার বললো যে ম্যাগনেটিক ফিল্ড আছে, চার্জ নেই, কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তাহলে বল কত? তাহলে তুমি জাস্ট QV জায়গায় IL বসিয়ে দাও, তাহলে IL × B। দিস ইজ দ্য থাম্ব রুল। মানে জাস্ট 2 লাইনে করে দিলাম, কিন্তু ডিটেলস ডেরিভেশন আছে, নেক্সট দিন করবো আমরা ডেরিভেশন, তারপরে কিছু অঙ্ক করবো। এটাকে বলছে এই টপিকটা একটু কঠিন লাগলো। আচ্ছা, এটাকে বলছে হ্যাঁ স্যার ছেড়ে দিন। বেশ, আমি বললাম স্যাটারডে আবার আছে, সবাই আমার সাথে একমত হলে আমার কমেন্ট লাইক করো। আচ্ছা বেশ, তোর কমেন্ট সবাই লাইক করে দেবে। আচ্ছা বেশ, তাহলে আজকে এটুকু থাকলো। টপিক কঠিন লাগলো বললে তো হবে না, তাহলে তো ছেড়ে দিতে হবে। কঠিন লাগলো বললে হবে না, জিনিসগুলো বুঝতে হবে, বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। এমন অনেকেই আছে যারা বইটা খুঁটিয়েই পড়ছে না, যারা মানে না পড়ছে বই, না পাচ্ছে কিছু, জাস্ট দুটো লাইন জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস সাইডে বুঝতে পারলাম না, এটা বুঝতে পারলাম না, এটা কোনো কমেন্ট নয়, কিন্তু এটা কোনো প্রশ্ন নয়, এটা বুঝতে পারলাম না, কোনটা বুঝতে পারলাম না, কোন জায়গাটা এটা কেন হবে,
সেইটা একটা প্রশ্ন, সেইটা তুমি জিজ্ঞেস করবে। কিন্তু এইটা বুঝতে পারলাম না, এটা কোশ্চেন নয়, তার মানে বুঝতে হবে যে তুমি শোনোনি কথাগুলো। যে কথাটা অসুবিধা, যে পয়েন্টটা অসুবিধা, সেই পয়েন্টটাকে ধরতে হবে, তবেই আমি বিশ্বাস করবো যে হ্যাঁ ও পুরো ভিডিওটা দেখেছে বা বইটা খুঁটিয়ে পড়েছে। ঠিক আছে, এবং আগের দিন ওই জন্য সেই সমস্ত প্রশ্নগুলোইকে আমি দেখলাম যারা কেয়ারফুলি পড়াশোনা করেছে। যেমন মনীষা জিজ্ঞেস করলো যে কেন ম্যাগনেটিক ফিল্ডের দিকে রেস্ট পার্টিকেল কেন ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে না। দিস ইজ গুড কোশ্চেন। ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই ছুটন্ত কণা কেন ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে, এই প্রশ্নগুলো হচ্ছে বই পড়ে তারপরে প্রশ্ন। কিন্তু আমি অনেকেই দেখছি যারা আমাকে প্রশ্ন করে, স্যার এটা বুঝতে পারলাম না, তার মানে কিছু শোনা হয়নি, বোঝা হয়নি, খাতায় নোট করা হয়নি। সেটা রাইট ওয়ে নয়, কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হবে সবাইকে, তারপরে তো প্রশ্ন। বেশ, আজকে থাক, নেক্সট দিন আমরা শনিবারে আছে আমাদের। যদি শনিবারে আমি বাড়িতে থাকি, কারণ শনিবারে বগা পুজো আছে আমাদের বাড়িতে, তো যদি আমি শনিবারে সকালে না বসতে পারি তো দেখতে হবে যে রাতে যদি বসতে পারি, আদারওয়াইজ যদি বাড়িতে থাকি তাহলে বসবো। তো এখন সেটা গ্যারেন্টি দিতে পারছি না আমি যাবো কি যাবো না, কারণ করোনা ভাইরাসের জন্য এখন বেরোনো বন্ধ বাড়ি থেকে। ঠিক আছে।